প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথার আজকের আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ নবীনগরের কথার 407 পর্ব। আজ 9 ডিসেম্বর 2025। মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি এমন একটি মূল মন্ত্রকে আমরা হৃদয়ে ধারণ করে প্রায় 5.5 বছর আগে শুরু করেছিলাম আজকের এই নবীনগরের কথার আড্ডা অনুষ্ঠানটি। দেখতে দেখতে ইতিমধ্যে আমরা 406টি পর্ব করেছি। আজকে 407 পর্বে এসে উপনীত হয়েছি। আপনারা যারা নিয়মিত আমাদের এই আড্ডা অনুষ্ঠানগুলি দেখে থাকেন, আপনারা জানেন যে সমসাময়িক নানান ঘটনার বিশ্লেষণ আমরা করবার চেষ্টা করি এবং সেলিব্রিটি মানুষদের জন্ম এবং মৃত্যুর তারিখেও আমরা এই ধরনের আড্ডা অনুষ্ঠান করবার চেষ্টা করি। আজকে একটি বিষয় আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করব, সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন মিডিয়ার কল্যাণে যে এমপিওভুক্ত শিক্ষকরা সাংবাদিকতা, ওকালতি এবং এনজিওতে পার্ট টাইম জব করতে পারবে না বলে সরকারের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে গত পরশু। আমরা সেটি উপর আজকের এই আলোচনায় যাদেরকে যুক্ত করব তাদের মতামত জানবার চেষ্টা করব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজন গণমাধ্যম কর্মী এবং এনজিও কর্মীকে আমরা এই অনুষ্ঠানে যুক্ত করবার চেষ্টা করেছি। বিষয়বস্তু নির্ধারণ করেছি, এমপিওভুক্ত কোনো শিক্ষক সাংবাদিকতা পেশায় যুক্ত থাকতে পারবেন না। যেহেতু আমরা নবীনগরের কথার এই আড্ডা অনুষ্ঠানগুলোতে সাংবাদিকতা বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছি শুরু থেকে, সে কারণে আমরা সাংবাদিকরা কেন, অর্থাৎ শিক্ষকরা কেন সাংবাদিকতা পেশায় যুক্ত থাকতে পারবে না, এ নিয়ে আসলে সাংবাদিকরা বা সাংবাদিক নেতারা কিংবা এনজিও কর্মীরা কি ভাবছেন সে বিষয়গুলো এখানে তুলে ধরবার চেষ্টা করব। আসুন কথা না বাড়িয়ে কারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নিই। নেটের সমস্যা, বারবার অনেকে ছিটকে পড়ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমার সঙ্গে 3 জন যুক্ত হয়েছেন। আপনারা সকলে একটু মিউট থাকবেন। ঠিক উপরে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আজকের এই এমপিওভুক্ত কোনো শিক্ষক সাংবাদিকতা কিংবা ওকালতি কিংবা কোনো এনজিওর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, এ বিষয়ে আপনার মতামত কি? এরকম একটি শিরোনামে আজকের পর্বে যুক্ত হয়েছেন এ পর্যন্ত 3 জন, যাদের উপরে আছেন যারা ফরহাদ আহমেদ, কনসালটেন্ট, সাবেক প্রজেক্ট ডিরেক্টর, আমেরিকান সেন্টার ফর লেবার সলিডারিটি এবং সাবেক রিজিওনাল কোঅর্ডিনেটর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ফেলো, ইন্টারন্যাশনাল ইউথ ফোরাম। জনাব ফরহাদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্ভবত আরেকজন যুক্ত হয়েছেন এবং নিচে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা থেকে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার প্রিয় ভাজন আজহারুল হক আজহার ভাই, আমার অত্যন্ত প্রিয় ভাজন বন্ধু। এবং সবশেষে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ থেকে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সেখানকার করেসপন্ডেন্ট সাইদুর রহমান নাইম। এবং আরেকজন সম্ভবত যুক্ত হয়েছেন, হ্যাঁ আরেকজন যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন খলিলুর রহমান। তিনি একজন শিক্ষক, এমপিওভুক্ত এবং সভাপতি নবীনগর নিউ মডেল প্রেস ক্লাব। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বিষয়বস্তু আরেকবার একটু স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে এমপিওভুক্ত কোনো শিক্ষক সাংবাদিকতা পেশায় যুক্ত থাকতে পারবেন না। এর সঙ্গে আরো অনেকগুলো বিষয় আছে। আমি আবারও বলছি, যেহেতু আমরা সাংবাদিকতার উপর সবচেয়ে বেশি জোর দিয়ে থাকি, সে কারণে আমরা বলেছি যে সাংবাদিকতার বিষয়টিকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে আসছি। এ বিষয়ে গত 7 ডিসেম্বর অর্থাৎ পরশুদিন সরকার একটি প্রজ্ঞাপন জারি হয়েছে এবং এ নিয়ে মোটামুটি সবগুলো গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। আমরা একটু সংবাদটা পড়ে নেই এবং আপনারা যারা আজকে আলোচনায় যুক্ত হয়েছেন, আমার মনে হয় আপনারাও এই সংবাদটা একটু ভালো করে মনোযোগের সহিত শুনলে আপনাদের আলোচনায় সুবিধা হবে। সাংবাদিকতা এবং ওকালতি পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা।
রিপোর্টটিতে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা সহ বিভিন্ন পেশায় জড়িত রয়েছেন। কেউ আইনজীবী, কেউ বা বেসরকারি উন্নয়ন সংস্থায়ও কাজ করেন। এতদিন এ কাজে কোনো আইনি বাধা ছিল না। তবে নতুন এমপিও নীতিমালায় শিক্ষকদের আর্থিক লাভজনক কোনো পেশায় জড়িত থাকা যাবে না বলে সুস্পষ্টভাবে এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। গত রোববার অর্থাৎ 7ই ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা হয়েছে এই প্রজ্ঞাপন, নতুন এমপিও নীতিমালা সহ। এমনকি আর্থিক লাভজনক কয়েকটি পেশার নামও সেখানে উল্লেখ রয়েছে। তার মধ্যে রয়েছে সাংবাদিকতা, আইন পেশা এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা। এই নীতিমালার 11 নম্বর ধারা, 17 উপর ধারা ক এবং খ বিধিতে এ বিষয়ে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে। নীতিমালার 11 এবং 17 ক ধারায় বলা হয়েছে, এমপিভুক্ত কোনো শিক্ষক কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে কিংবা চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে কখনোই নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিল সহ দায়ী ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। খ বিধিতে আর্থিক লাভজনক পদ বলতে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো ধরনের বেতন, ভাতা, সম্মানী এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান, সংস্থায়, বিশেষায়িত প্রতিষ্ঠান, সাংবাদিকতা কিংবা আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন, ভাতা এবং সম্মানীকেই বোঝাবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করবার শর্তে গণমাধ্যমকে জানান, সরকারি চাকরিজীবীরা অন্য আর্থিক লাভজনক প্রতিষ্ঠানে কাজ করতে পারেন না। এখন এমপিও শিক্ষক এবং কর্মচারীরা সরকারি অর্থ সেখানে পান। তাদের বেতন এবং 15% বাড়ি ভাড়া ভাতাও দেওয়া হচ্ছে। ঈদ বোনাস, অন্যান্য ভাতাও সরকার নিয়মিত দিচ্ছে। তিনি আরো বলেন, এজন্য এমপিও নীতিমালায় তাদের আর্থিক লাভজনক যে কোনো পেশায় না জড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ এই নীতিমালা বা নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে বিষয়টি। সম্ভবত আরেকজন যুক্ত হয়েছেন। আচ্ছা, আমরা নিয়ে নিচ্ছি তাকেও। আরেকজন যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে, কুমিল্লার একজন গণমাধ্যম কর্মী, তিনি মাছরাঙ্গা টেলিভিশন সেখানকার ব্যুরো প্রধান। আমি শুরুতে একটু আসতে চাই একজন এনজিও কর্মীর কাছে, যিনি আসলে পুরো বিষয়টার উপর আমার ধারণা তার একটি দখল রয়েছে এবং তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তার মতামত ব্যক্ত করতে পারবেন। সরাসরি আসতে চাচ্ছি ঢাকায় ফরহাদ আহমেদ, কনসালটেন্ট, সাবেক প্রজেক্ট ডিরেক্টর, আমেরিকান সেন্টার ফর লেবার সলিডারিটি ও সাবেক রিজিওনাল কোঅর্ডিনেটর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ফেলো ইন্টারন্যাশনাল ইউথ ফোরাম। জনাব ফরহাদ ভাই, যদি আপনি আমাকে শুনতে পেয়ে থাকেন, বিষয়বস্তু নিশ্চয়ই শুনেছেন এবং এর উপরে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সেটিও আপনি পুরোটাই শুনেছেন এবং আমার ধারণা এর উপর আপনার বিস্তারিত একটি ব্যাখ্যা দেওয়ার প্রস্তুতি নিয়ে আপনি এসছেন। বিষয় হচ্ছে, এমপিওভুক্ত কোন শিক্ষক সাংবাদিকতা, উকালতি কিংবা এনজিও এই ধরনের কোনো পেশায় আর যুক্ত থাকতে পারবেন না। এটা কি ভালো হলো না মন্দ হলো, লাভ হলো নাকি ক্ষতি হলো? আপনার মতামত জনাব ফরহাদ আহমেদ। ধন্যবাদ দাদা। হ্যাঁ, আমি আনমিউট আছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। সবাইকে শুভেচ্ছা। শীতের রাত। আমি মৌলভীবাজার জেলা থেকে আপনার সাথে জয়েন করেছি। আপনার মাধ্যমে নবীনগরের কথা যারা দেখতেছেন লাইভ প্রোগ্রাম বা আলোচক হিসেবে বিজ্ঞ গণমাধ্যম কর্মী আপনি সহ যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আমি নিউজটি দেখেছি দাদা। আমি খুব একটা অবাক হইনি। অবাক হওয়ার খুব একটা কারণও নেই, কারণ সব চাকরিতে একটা বিধিনিষেধ থাকে। বিশেষ করে সরকারি চাকরিতে তো চাকরির আলাদা বিধি থাকে। আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি তাদেরও কিন্তু চাকরিতে একটা বিধি থাকে। বিশেষ করে আমি ইন্টারন্যাশনাল এনজিওতে আমি একটা লম্বা সময় ছিলাম।
আমাদের কিছু কনসেন্ট ফর্মে কিন্তু আপনার সিগনেচার করতে হয়। ইভেন আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম ব্রাকে। তো ব্রাক এনজিওতে কিন্তু এইচআর ডিপার্টমেন্ট খুবই সারা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট এইচআর ডিপার্টমেন্ট বলা যায় ব্রাককে। এবং বাংলাদেশে যদি গভর্নমেন্টের বাইরেও প্যারালাল গভর্নমেন্ট বলা হয় কোনো প্রতিষ্ঠানকে, সেটা হচ্ছে ব্রাক। এবং ব্রাকের গভর্নমেন্টের যদি 14 থেকে 15 লাখ কর্মকর্তা কর্মচারী হয়, আমার মনে হয় ব্রাকে 7 থেকে 8 লাখ কর্মকর্তা কর্মচারী পৃথিবীর বাংলাদেশেও প্রায় 13টা দেশেই আছে। তো চাকরিতে বিধিনিষেধ নতুন কোনো বিষয় নয়। তো এমপিওতে যেহেতু আগে ছিল না, এটা নতুন করে সরকার আহ, দিয়ে দিছে। আপনি যতটুকু বললেন যে গতকাল সেটা প্রকাশ হয়, আমার মতো মনে হয় যে এটাতে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই এবং এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত আমার মনে হয়। যেহেতু ওনারা আহ, সরকার থেকে বেতন নিচ্ছেন এবং সাথে বাড়ি ভাড়া থেকে শুরু করে সবকিছুই নিচ্ছেন, অন্যান্য ভাতাও যুক্ত হচ্ছে। লাভজনক কোনো প্রতিষ্ঠানে ওইভাবে জড়িত হওয়াটা অন্যান্য চাকরিজীবী যারা আছে তাদের সাথে একটা অসামঞ্জস্যপূর্ণ বিধান হয়ে যায় তখন। একজন ব্যাংকার, আমার মানে আপনার প্রতি একটা প্রশ্ন থাকবে, একজন সরকারি ব্যাংকে চাকরি করে বা প্রাইভেট ব্যাংকে চাকরি করে, উনি কি সাংবাদিক বা উকালতি পেশায় যুক্ত হতে পারবেন উনি চাকরিতে থাকা অবস্থায়? যদি না পারেন, তাহলে সরকারি বেতনভুক্ত একজন শিক্ষক, অন্যান্য শিক্ষক যারা আছেন, বিশেষ করে সরকারি স্কুলের শিক্ষক, সরকারি কলেজের শিক্ষক, বিসিএস ক্যাডার যারা আছেন, সরকারি অন্যান্য অধিদপ্তরগুলোতে যারা কাজ করেন, নন ক্যাডার সার্ভিসে যারা আছেন, তারা কি ওই জবে থাকা অবস্থায় বা সার্ভিসে থাকা অবস্থায় উনি কি সাংবাদিকতা পেশায় সরাসরি আসতে পারেন? অথবা উনি কি উকালতি সরাসরি করতে পারেন? যদি না পারেন, তাহলে যারা আন্দোলন করে মানে এই এমপিও সার্ভিসে গেলেন, তাদের কেন আহ, প্রশ্ন থাকবে? এটা হচ্ছে আমার একটা বিষয়। আরেকটা বিষয় এখানে আইনে কঠোরভাবে বলা হয়েছে, যেটা আপনি বললেন যে নির্দেশনা জারি করা হয়েছে, কোনো ধরনের আহ প্রণোদনা, কোনো ধরনের গিফট বা কোনো ধরনের ভাতা ওনারা যদি নেন, যদি তা প্রমাণিত হয়, তাহলে উনাদের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা সরকার নিতে পারবে। এই জায়গাটাতে আসলে আহ কথা বলার জায়গা আছে আমার মনে হয়। বিশেষ করে ক্যাডার সার্ভিসে যারা জব করেন, ওনারাও কিন্তু বিভিন্ন প্রোগ্রামগুলোতে আসলে সম্মানী দিলে সেই সম্মানীর টাকাটা ওনারা নেন, আমি যতটুকু জানি। আপনি আমার থেকে ভালো জানেন যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু উনি আহ, যে কোনো প্রোগ্রামে গেলে উনাকে যে সম্মানীটা দেয়া হয়, উনি কিন্তু সেই সম্মানীটা নেন। বিভিন্ন প্রোগ্রামে গেলে উনাকে একটা সম্মানী দেয়া হয়। এনজিও প্রোগ্রামে আসলে এনজিও উনাকে একটা সম্মানী দেন, যাতায়াত ভাতা বা কনভেন্স যেই হোক সেটা নামে ওনারা কিন্তু সেটা নেন। ডিসি মহোদয় উনি যে প্রোগ্রামগুলোতে থাকেন, ওইখানে কিন্তু উনি টাকা নেন এবং সেটা কিন্তু উনার সরকার থেকে প্রদত্ত যে বেতন ভাতা সেটার বাইরে। তো আমার প্রশ্ন হলো, এই জায়গায় এমপিওভুক্ত শিক্ষক মন্ডলী যারা আছেন, ওনারা কি সেই ধরনের টাকা পয়সা নিতে পারবেন কিনা, সেটা আসলে বিস্তৃত আলোচনার দাবি রাখে। আর একটা পেশায় থেকে অন্য একটা পেশায় আহ, কাজ করাটা প্রফেশনাল দিক থেকে একটু রিভার্স রোল হয়ে যায়। যদি কেউ শখের বসে আহ, আহ, কোনো এমন কিছু শৌখিন কাজ করেন যেটা থেকে আসলে আহ, পেশাগত কোনো দায়িত্ববোধ সৃষ্টি হয় না, সেটা হয়তো সারা দুনিয়াতেই উন্মুক্ত আছে। যেমন একজন শিক্ষক যদি উনি গান করেন, উনার সেই আহ, শৌখিন যে বৃত্তি, সেটা উনি প্রকাশ করতেই পারেন, উনার বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা করতেই পারেন। কিন্তু যখনই বাংলাদেশে সিটিজেন জার্নালিজমও একটা বিষয় আছে, এখন আমার প্রশ্ন হলো, ওনারা যদি কেউ সিটিজেন জার্নালিজম করতে চান, সেটা করতে পারবেন কিনা? আর সরাসরি মেইন স্ট্রিম মিডিয়াতে যদি উনি কাজ করেন, তাহলে ওখানেও তো একটা নিয়োগ বিধি আছে। যেমন আপনি কালের কণ্ঠে কাজ করেন, নিশ্চয়ই আপনাকে একটা নিয়োগ বিধি দিয়েই, একটা জয়েনিং লেটার দিয়েই আপনাকে নিয়োগ করেছে। ওখানে নিশ্চয়ই কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে, আপনার বেতন ভাতা কি হবে সেটা আছে। এখন কোয়েশ্চেনটা হলো, আপনি নবীনগরের কথা কিন্তু আপনি চালাচ্ছেন এই যে সিটিজেন জার্নালিজমের পার্ট হিসেবে, এটা থেকে কিন্তু আপনার সেই ধরনের কোনো টাকা পয়সা হয় না। এখন এমপিও শিক্ষক যারা আছেন, ওনারা কি সিটিজেন জার্নালিজমও করতে পারবেন নাকি তাও করতে পারবেন না?
তো আইনের এই বিষয়গুলো আমি যখন পড়লাম, আপনি যখন বললেন, তারপরে আমার মাথায় এই বিষয়গুলো আসলো। বিভিন্ন আহ, প্রশ্নের উত্তরও আমি খুঁজতেছিলাম যে আসলে এগুলোর আরো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে। তো আপনি যেই প্রশ্নটা আমাকে প্রথমেই করলেন যে আসলে এটা ঠিক বা আহ, ঠিক হয়নি, এই জায়গাটা বলাটা খুব কঠিন, যেহেতু ওনারা সরাসরি আহ, এই সরকারের সরাসরি বেতনভুক্ত কর্মচারী, কর্মকর্তা বা শিক্ষক, সেহেতু সরকার বিধিনিষেধ আরোপ করাটাই স্বাভাবিক। সরকার তার ট্রেজারি থেকে যখন কাউকে বেতন ভাতা নিয়মিত হারে দিবে এবং পেনশন স্কিমে নিয়ে আসবে, বাড়ি ভাড়া দিবে, বেতন দিবে, স্বাভাবিক সরকার কিছু বিধিনিষেধ ওনার সার্ভিসগুলোতে জারি করবেনি। এটা একটা বিষয়। আমি শুধু সাংবাদিকতা, আপনাকে শুধু একটি একটি প্রশ্ন 10 সেকেন্ডে উত্তর দেবেন। সেটি হচ্ছে যে সরকার যে প্রজ্ঞাপনটি জারি করেছে যে এমপিভুক্ত কোনো শিক্ষক সাংবাদিকতা, ওকালতি কিংবা এনজিওতে কোনোভাবেই আর যুক্ত থাকতে পারবেন না, এরকম একটি প্রজ্ঞাপনকে আপনি নৈতিকভাবে সমর্থন করেন কিনা, হ্যাঁ বা না? হ্যাঁ দাদা, আমি এটা সমর্থন করি, কারণ সরকারের কাজই তো বিধিনিষেধ একদম। আরোপ করবে, আমার যে মনে হয় সরকার বেতন। আমরা জি আমরা দাদা। এখানটাই থাকতে চাই। দাদা, আপনি মনে মিউট হয়ে গেছেন। দুঃখিত, মানে আপনাকে আমি এখানে একটু থামাতে চাচ্ছি ফরহাদ ভাই। আমরা নিশ্চয়ই আবার আপনার কথা শুনবো, যেহেতু আজকে আলোচকের সংখ্যা একটু বেশি। আমরা একটু জি জি আসতে চাই। তিনি কি চলে গেলেন? সম্ভবত চলে গেলেন। আমি এইমাত্র দেখলাম একজন শিক্ষক এবং তিনি সাংবাদিক। শিক্ষক এবং সাংবাদিক। তার বক্তব্যটা নিতে পারলে ভালো ছিল। খলিলুর রহমান এইমাত্র ছিলেন। তিনি আবার এইমাত্র বিদায় হলেন। বিদায় বলতে তিনি সম্ভবত নেট থেকে ছিটকে পড়েছেন। আচ্ছা, আমরা একটু আসতে চাই কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের তরুণ বন্ধু, তিনি কালের কণ্ঠের সেখানকার মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট সাইদুর রহমান নাইম। নাইম, যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন, আমরা একজন এনজিও কর্মী, কনসালটেন্ট, অত্যন্ত প্রাজ্ঞ একজন মানুষের বক্তব্য শুনছিলাম। পুরো বিষয়টির উপর এক কথায় তিনি বলেছেন সরকারের প্রজ্ঞাপনটিকে তিনি সমর্থন করেন এবং তিনি বলছিলেন যে কোনোভাবেই লাভজনক অন্য একটি প্রতিষ্ঠানে সাংবাদিকদের, বিশেষ করে দুঃখিত শিক্ষকদের না আসাটাই সমুচিত। তবে তিনি দুটো প্রশ্ন আবার রেখেছেন, সেটি হচ্ছে যে এই বিষয়টিতে কেন্দ্র করে প্রজ্ঞাপনের পর যারা অনেক সময় সিটিজেন জার্নালিজম, যেটাকে আমরা বলি সবচেয়ে এখন জনপ্রিয় যেটি, সেটি তারা আসলে করতে পারবেন কিনা, সেটা তো তারা আইনগতভাবে কোনো ঝামেলায় পড়বেন। এবং তিনি একটি চমৎকার প্রশ্ন রেখেছেন যে অনেক ক্ষেত্রে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক কিংবা উপজেলা পর্যায়ে যিনি থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ডিসি এবং ইউনো মহোদয়রা যখন বিভিন্ন প্রোগ্রামে যান, তখন তাদেরকে একটি সম্মানী দেওয়া হয়, একটি খাম দেওয়া হয়। সেই সম্মানী কিংবা খাম কিংবা সেটি নেওয়াটা আসলে কতটা এই আইনের ভিতরে পড়বে কিংবা বাইরে থাকবে, সেটিও তিনি প্রশ্ন রেখেছেন। সবকিছু মিলিয়ে এই বিষয়বস্তুর আলোকে আপনার মতামত বা আপনার পর্যবেক্ষণ। সাইদুর রহমান নাইম, একটু আনমিউট হয়ে নেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিজ্ঞ আলোচক এবং সম্মানিত উপস্থাপক যিনি রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে নবীনগরের কথার দর্শক শ্রোতা একটু যারা রয়েছেন, 10 সেকেন্ড নাইম, একটু থামাতে চাই, 10টা সেকেন্ড। সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে খুবই অভিভূত যে কালের কণ্ঠে মাল্টিমিডিয়ার যিনি হেড অফ নিউজ, আমাদের বার্তা প্রধান গাউস রহমান পিয়াস ভাই যুক্ত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি এই বিষয়টির উপর তিনি তার একটি সারগর্ভ বক্তব্য রাখবেন। হ্যাঁ, নাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে বিজ্ঞ আলোচকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, প্রিয় ভাজন, অনেক আসলে সবাই পরিচিত মুখ, নতুন করে পরিচয় করার কিছুই নেই। সারা দেশ যাদেরকে এক নামে চিনে জানেন, এমন মানুষের মুখগুলি আমরা দেখতে পাচ্ছি। সবাইকে সালাম জানাচ্ছি, সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আমার কথা শুরু করছি। আসলে আমার প্রিয় ভাই যে কথাগুলি বলেছেন, তিনি অবশ্যই কথা যৌক্তিক কথা বলেছেন। এবং চাকরির যে বিধিমালা, সেই বিধিমালা এবং আইন কানুন যেটা আছে সেটা এক হিসাবে সঠিক হয়েছে। এবং আমরা অনেক সময় শুনি যে আকাশে যত তারা পুলিশের তত ধারা। সব আইনের সঠিক ব্যবহারও আছে এবং এই আইন দিয়েই এই আইনের
অপব্যবহারও কিন্তু রয়েছে আমাদের সমাজে। অতএব চাকরির বিধি অনুযায়ী যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আপনি এক হিসাবে ঠিক দেখা যাচ্ছে, কিন্তু আরেক হিসাবে বাংলাদেশের মতো যে বহু মত বহু পথের একটি দেশে আপনি কোনো একটি জায়গাতে একজন মানুষকে সীমাবদ্ধতা রাখাও কঠিন, সীমাবদ্ধ রাখা যায় না। আরেকটি বিষয় হচ্ছে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে এটিও কিন্তু অনেক বিশ্লেষণের দাবি রাখে। কারণ আপনি কিছু কিছু পেশা এখানে উল্লেখ করা হয়েছে, এগুলিতে একজন শিক্ষক বা সরকারি চাকরিজীবী না জড়ানোই ভালো, বিশেষ করে এনজিও বা আইনজীবী এই সেক্টর গুলিতে। আরেকটা হচ্ছে যে গণমাধ্যম যে বিষয়টা, এটি সবচেয়ে বেশি মানে আমার কাছে ফোকাসের জায়গা, যে গণমাধ্যমে একজন শিক্ষক কেন প্রয়োজন, আমি সেই প্রয়োজনীয়তাটাকে তুলে ধরতে যাচ্ছি। আমার তো প্রয়োজন ছিল যে যারা নিজের খেয়ে বনের মহিষ থারায়, শিক্ষিত সমাজ, তারা বেতন নেয় না। আমি এখানে চ্যালেঞ্জ করছি যে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে যে সকল শিক্ষকরা গণমাধ্যমের সাথে জড়িত, তারা কিন্তু নিজের খেয়েই এই লেখালেখির কাজে তারা জড়িত, এবং তারা দেশ রাষ্ট্র থেকে কিছুই নিচ্ছে না। রাষ্ট্রের উচিত যে এই সকল শিক্ষক যাদের সৃজনশীল মেধা আছে, লেখা, কবি, শিল্পী, গায়ক ভাই বলেছেন, তাদেরকে সম্মানী ভাতার আওতায় নিয়ে আসা আরো দায়িত্ব সরকারের। কারণ তিনি শিক্ষক হচ্ছে একজন আদর্শ শিক্ষার্থী তৈরির কারবার। একই সাথে তিনি কিন্তু সমাজের মানুষকে কিছু দেওয়ার জন্য কিন্তু তার দায়বদ্ধতা রয়েছে। তিনি একটা মেধাকে লালন করছেন। আপনি দেখেন আমাদের সমাজে 1000 মানুষের মধ্যে কিন্তু 20 জন ভালো শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া কঠিন অনেক স্থানে। তো সেই জায়গাতে আপনি একজন শিক্ষিত মানুষকে যখন একটা সেক্টরের মধ্যে হাত পা মুখে তালাবদ্ধ করে রাখবেন, তখন তিনি সমাজের শুধু বই পড়ানো ছাড়া আর কোনো কাজে আসছে না, আমাদের রাষ্ট্রের আলাদা কোনো কাজে আসছে না। এই মেধাটাকে আপনি তালাবন্দি করে দিলেন। আমি এই জায়গাতেই এই প্রশ্নটা রাখতে চাই যে যার সৃজনশীল লেখনী আছে, যার কবিতা বলতে পারে, যিনি গায়ক, তার মেধাটাকে আপনি প্রকাশ ঘটার সুযোগটা কেন দিবেন না? এটা একজন ব্যক্তির মানবাধিকার হরণ। একই সাথে এই দেশকে অচল করে দেওয়া, অকার্যকর করে দেওয়া এবং মেধাকে তালাবদ্ধ করে রাখা। দেখেন, আপনি একদিকে বলছেন যে আপনি শিক্ষার হার বাড়াতে চান, মেধার বিকাশ ঘটাতে চান, আরেকদিকে আপনি নানা আইন কানুন করে এই শিক্ষিত সমাজকে যদি আপনি তালাবদ্ধ করে ফেলেন, তাহলে কিন্তু এটা রাষ্ট্রের জন্য বিপর্যয়। এমনিতেই কিন্তু এই গণমাধ্যম জগতে মূর্খ, তাবেদার, চাটুকার, দলদাস এবং ভুইফুর মানুষের উৎপাত বেড়েছে। সেক্ষেত্রে শিক্ষক সমাজ যে এগিয়ে এসেছে বিনা বেতনে, তাদেরকে তো সেলুট দেওয়া উচিত, এবং রাষ্ট্র তাদেরকে ভাতায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া উচিত, যে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে সেলুট জানাচ্ছি, আপনারা বিনা বেতনে আপনার দেশের জন্য, রাষ্ট্রের জন্য আলাদাভাবে কাজ করছেন। একধারে আপনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন, আরেকবার আপনি কলমের মাধ্যমে যার যে মেধা আছে এই সৃজনশীল মেধাকে আপনি দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এই হিসাবে কিন্তু রাষ্ট্রের একটা, যেমন ফ্রিডম ফাইটাররা যারা রয়েছে, যুদ্ধ করেছে, তারা মুক্তিযোদ্ধা করেও রাষ্ট্রের বেতন ভাতা নিচ্ছে, সরকারি চাকরিতেও রয়েছে। অনেক সচিবরা আছে মুক্তিযোদ্ধা, অনেক বড় বড় দায়িত্ব আছে, তারা চাকরিও করছে কিন্তু মুক্তিযোদ্ধা ভাতাও নিচ্ছে। কিন্তু তিনি তো সুবিধা নিচ্ছেন রাষ্ট্র থেকে, দুই দিক থেকে। তো সেটা কিভাবে নেই? তো একজন সরকারি কর্মকর্তা যদি তার মেধা থাকে, লিখনি থাকে, দেশের জন্য কাজ করতে পারে বিনা টাকায়, উনি যদি বলে যে আমি বিনা টাকায় কাজ করবো, তখন রাষ্ট্র তাকে বাধা দিতে পারে না। যদি বাধাতেই তে রাষ্ট্র সেটা মানবাধিকার লঙ্ঘন করবে, এবং এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমরা তাকে অভিযুক্ত করতেই পারি। যেখানে রাষ্ট্রের উচিত সৃজনশীল মেধার লোকজনকে খুঁজে বের করে রাষ্ট্রের কাজে লাগানো, সেখানে যদি আমরা এই সৃজনশীল মানুষদেরকে আমরা মেধাকে তালাবদ্ধ করে ফেলি, তার মানে আমরা পুরো রাষ্ট্র মেধা যন্ত্র এবং রাষ্ট্রর যে বিকাশ হওয়ার যে মেধা সেটাকে আমরা তালাবদ্ধ করে ফেলবো। আরেকটি বিষয় হচ্ছে, আমি শিক্ষকদের সাংবাদিকতা জড়িত থাকার পক্ষে, বরঞ্চ আমি ফুলের মালা দিয়ে তাদেরকে স্বাগত জানিয়ে এই পেশাতে আসা উচিত। কারণ যে দুর্বৃত্তায়ন এই পেশাতে চলছে, রাষ্ট্র সেই দুর্বৃত্তায়ন দূর করতে পারছে না, বরঞ্চ যারা মেধাবী শিক্ষিত রয়েছে তাদেরকে বরঞ্চ কিভাবে দূরে সরানো যায় সেই চেষ্টায় লিপ্ত। এটার ভালো মন্দ দিক অনেক বিশ্লেষণ হতে পারে। আমি মনে করি রাষ্ট্র হয়তো একটি বিষয় দিক থেকে চিন্তা করেছে, কিন্তু এটি নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে যারা বেতন নিবেন না, নিজের খেয়ে বনের মহিষ তাড়াবেন, তাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। এবং সাংবাদিকতা কোনো বেতনভুক্ত পেশা নয় উপজেলা জেলা পর্যায়ে, এবং স্বেচ্ছায় যদি সে কাজ করতে পারে বিনা টাকায়, তাহলে আপনি তাকে কিভাবে বাধা দিবেন? আপনি তো বাংলাদেশের একজন নাগরিকের মানবাধিকারের প্রতি দায়বদ্ধ, আপনি তার মানবাধিকার হরণ করতে পারেন না।
আরেকটি বিষয় হচ্ছে যে তিনি তো যে আইনজীবী বা এনজিওতে চাকরি করেন, সেটা সমাজের অনেক ধরনের লেনদেন থাকে, নানা ধরনের লাভজনক থাকে। সেক্ষেত্রে আমি মনে করি কঠোরভাবে তাদেরকে এসব পেশাতে নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং বিরত রাখা উচিত, সরকারের দায়িত্ব। কিন্তু গণমাধ্যম জগৎটা যেহেতু দুর্বৃত্তায়ন চলছে, সেক্ষেত্রে মেধাবীদের সুযোগ যদি না দেন, তাহলে আপনি খাল কেটে কুমির আনবেন এবং কুমির সব হাঁসের বাচ্চা খেয়ে শেষ করে দিবে। এই রাষ্ট্রকেই শেষ করে দিবে, ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করবে। সেই হিসাবে আমি মনে করি শিক্ষক সমাজ যদি সাংবাদিকতা না করে, তাহলে যারা দুর্বৃত্ত, যারা দলদাস, যারা অপদার্থ, যারা কলমের নামে সন্ত্রাস চালাচ্ছে, তথ্য সন্ত্রাস করে বেড়াচ্ছে, তারা আনন্দে আত্মহারা হয়ে রাতে মদের বোতল গিলবে, বলবে যে এই যে একটা কাজের কাজ করেছে সরকার, তাদেরকে ধন্যবাদ দিই। আজকে ফেসবুকে কারা উল্লাস করছে এই বিজ্ঞপ্তি দেখে? অধিকাংশ আমি দেখেছি ভুইফুর, যারা বিভিন্ন জায়গায় সংগঠনের নামে দোকান খুলে বসেছে, রাতারাতি আতকা গজিয়ে ওঠা সাংবাদিক, আকাশ থেকে পড়া সাংবাদিক, 500 টাকার আইডি কার্ড কিনে সাংবাদিক, শৌখিন সাংবাদিক, এইসব অপদার্থরা কিন্তু জেলা উপজেলা সব জায়গাতে দাপিয়ে বেড়াচ্ছে। তাদেরকে কিন্তু রাষ্ট্র কোনো নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারছে না। কিন্তু একজন শিক্ষিত মানুষকে যখন এই গণমাধ্যম জগৎ থেকে দূরে সরিয়ে দিবেন, আমি মনে করি আপনি মেধাকে আঘাত করছেন এবং মেধার বিকশিত হওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আপনি বাধাগ্রস্ত করছেন। এর মাধ্যমে রাষ্ট্র অকার্যকর হয়ে যাবে এবং গণমাধ্যম বিপদে পড়বে এবং শিক্ষিত সমাজ এই গণমাধ্যম থেকে মুখ ফিরিয়ে নেবে এবং মূর্খ, দলদাস এবং অপদার্থরা এই গণমাধ্যম সেক্টরকে আরো গ্রাস করবে, আরো বিপদের দিকে নিয়ে যাবে। অতএব আমি সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই যেন যারা জেলা উপজেলায় কাজ করছে তাদেরকে আরো ভাতার মধ্যে আওতায় আনা উচিত, কারণ তারা যে নিজের খেয়ে কাজটা করছে, তাদেরকে সেলুট জানানো উচিত, সরকারের উৎসাহিত করা উচিত। এবং যারা মূর্খ, অপদার্থ, দলদাস রয়েছে, যারা সমাজের ক্ষতি করছে, যারা সংগঠনের নামে দোকান খুলে দেশের ক্ষতি করছে, মানুষের ক্ষতি করছে, তাদেরকে বরঞ্চ আইনের আওতায় আনা উচিত, তাদেরকে একটা নীতিমালার মধ্যে আনা উচিত। আমি শিক্ষক সমাজের সাংবাদিকতাকে সেলুট জানাচ্ছি, এই পেশায় তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং তারা অবশ্যই এই কাজ করবে, বেতন ছাড়াই করবে। এটা সরকার, আমি মনে করি না তাদেরকে কোনো মানবাধিকার হরণ করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। একটু মিউট থাকবেন। নাইম অসাধারণ বলছিলেন এবং নাইম সচরাচর নবীনগরের কথায় যতবারই এসছে তার বাগ্মী এবং অসাধারণ যৌক্তিক তার যে ধারা বর্ণনা, বলার যে স্টাইল, নিঃসন্দেহে একজন তরুণ সাংবাদিক হিসেবে তার একটি ইতিমধ্যে নবীনগরের কথায় অনেক জনপ্রিয়তা চলে এসছে এবং অনেকেই আমাকে প্রায়ই বলেন যে ভাই নাইম ভাইকে কিন্তু রাখতে হবে যে কোনো টক শোতে। প্রিয় দর্শক, কথা বলছিলেন কিশোরগঞ্জ থেকে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট আমাদের প্রিয় সাইদুর রহমান নাইম, যিনি বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন একজন শিক্ষক এবং সাংবাদিক, তার কথা শুনবো। তার আগে নাইম যে কথাটি খুব জোর দিয়ে বলেছেন, যে যেটি আমাদের আগের যিনি বক্তা আমাদের ফরহাদ আহমেদ, কনসালটেন্ট, একজন এনজিও বিশেষজ্ঞ, তিনি আসলে এক কথাই বলেছিলেন যে সরকারের এই প্রজ্ঞাপনটিকে তিনি সাধুবাদ জানান। আর ঠিক তার বিপরীতে একজন গণমাধ্যম কর্মী হিসেবে নাইম বলছিলেন যে এটি যদি বাস্তবায়িত হয় তাহলে আমার মনে হয় রাষ্ট্র অকার্যকর হয়ে যেতে পারে। বাট একটি বিষয় বোধহয় আমাদের ক্লিয়ার হওয়া উচিত, এই যে বিষয়টি আসলে নিয়ে আমরা কথা বলছি। বলা হচ্ছে যে এমপিও ভুক্ত কোনো গণমাধ্যম, দুঃখিত, কোনো শিক্ষক সাংবাদিকতা কিংবা ওকালতি কিংবা এনজিও সঙ্গে জড়িত হতে পারবেন না, ওখান থেকে কোনো লাভজনক কোনো বিষয় গ্রহণ করতে পারবেন না। এখন নাইম যেটি বলছিলেন যে এটি আসলে মেধাকে তালাবদ্ধ করে রাখবার একটি প্রয়াস, কারণ শিক্ষকরা নিজের খেয়ে বনের মোষ তারান। মেধা বিকাশে সরকারের এই প্রজ্ঞাপনটি একটি বড় ধরনের অন্তরায় বলে তিনি মন্তব্য করেন এবং এই সিদ্ধান্ত অপসাংবাদিকতাকে আরো বেশি উস্কে দিতে পারে বা অপসাংবাদিকতা আরো বেশি বৃদ্ধি হতে পারে বলে কিন্তু তিনি খুব জোর গলায় বললেন। এখন প্রশ্ন হচ্ছে তার একটি চমৎকার, যে সরকারি অনেক কর্মকর্তারা একদিকে যেমন বেতন পাচ্ছেন, তারা আবার নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে মুক্তিযোদ্ধা ভাতাও কিন্তু একসঙ্গে নিচ্ছেন। এটি ডাবল স্ট্যান্ডার্ড কিনা, সেই প্রশ্নটিও কিন্তু তিনি রেখেছেন, যে একজন মুক্তিযোদ্ধা এবং সরকারি কর্মকর্তা, একই ব্যক্তি যদি দুই জায়গা থেকে এই ধরনের সরকারি সুযোগ সুবিধা ভাতা পেতে পারেন, তাহলে শিক্ষকরা কেন সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে সেই সাংবাদিকতার যে সুযোগ সুবিধা বা অর্থনৈতিক যে বেনিফিশিয়ারি সেটি তারা নিতে পারবেন না কেন, সেটি তিনি প্রশ্ন তুলেছেন। প্রশ্ন হচ্ছে যে
আমরা যারা গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছি, আমরা আসলে কতজন এই সুযোগ সুবিধাগুলি মিডিয়া হাউস থেকে পাচ্ছি? আসলে কি আমরা মিডিয়া হাউস থেকে সরকারি একজন পিয়ন যেমন তার নিয়মিত প্রতি মাসে মাসে যেটুকুই পাক তার একটি নির্ধারিত বেতন ভাতা বোনাস পাচ্ছেন? গণমাধ্যমের সঙ্গে যুক্ত কজন সাংবাদিক সেই সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন? আমার বিশ্বাস যে 90%-এরও বেশি গণমাধ্যম কর্মী এই যে ফ্রি অফ কস্ট একটি কথা বলা হয়, একেবারে বিনা পারিশ্রমিকে কিন্তু কাজ করে যাচ্ছেন। এখন নাইমের যে বিষয়টি সেটি বোধহয় আমার মনে হয় বোঝারও একটু আমাদের কোনো জায়গায় ঘাটতি থাকতে পারে। কারণ প্রজ্ঞাপনটিতে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে একজন শিক্ষক যখন এমপিও ভুক্ত থাকবে, সরকারের নানান সুযোগ সুবিধা তিনি নেবেন, বাড়ি ভাড়া নেবেন, বেতন ভাতা নেবেন, বোনাস নেবেন, তিনি কিন্তু আবার ওই উকালতি পেশায় যুক্ত হয়ে টাকা ইনকাম করতে পারবেন না। গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে ওই মিডিয়া হাউস থেকে সুযোগ সুবিধা আর্থিকভাবে নিতে পারবেন না। কিন্তু যদি এখানে একটি প্রশ্ন করা হয় যে একজন শিক্ষক তিনি তার পেশায় থেকে গণমাধ্যমের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা তিনি নেবেন না, কিন্তু তিনি তার লেখালেখিটা চালিয়ে যাবেন, সেক্ষেত্রে আমার মনে হয় কোনো বাধা থাকবার কথা নয়, অ্যাকর্ডিং টু লাস্ট প্রজ্ঞাপন। প্রশ্ন হচ্ছে যে সেটা আমরা বুঝাই কোনো গলদ রাখি কিনা, আমরা আসলে সেই বিষয়টা আসলে কতটা বুঝতে পারছি। আমরা এই বিষয়ে আসব। একজন শিক্ষক এবং সাংবাদিক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, খলিলুর রহমান, তিনি নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি, তার কাছে যাব। এবং আমার আরেকটি বিষয় যেটা আমাদের নাইম বরং দাবি করেছেন উল্টো, তিনি বলেছেন যে যদি কোনো শিক্ষক সাংবাদিকতা পেশায় যুক্ত হতে চান, সরকার যেখানে প্রজ্ঞাপন দিয়ে বলছে যে যদি গণমাধ্যম থেকেও সেই এমপিভুক্ত শিক্ষক কোনো ধরনের সুযোগ সুবিধা আর্থিকভাবে লাভবান হন, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় যে নতুন আইন প্রজ্ঞাপন সে অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর নাইম বলছেন ঠিক উল্টো, একজন গণমাধ্যম কর্মী তিনি বলছেন যে সাংবাদিকতায় যুক্ত হওয়া কোনো শিক্ষক যদি স্ব ইচ্ছায় এখানে কিছু লিখতে চান, কিছু বলতে চান, কাজ করতে চান, সরকার যেন ওই মুক্তিযোদ্ধার মতো তাকে একটা ভাতা উল্টো দেয়, সেই দাবি করছেন সাইদুর রহমান নাইম। সবকিছু মিলে একজন শিক্ষক এবং সাংবাদিক আজকের বিষয়বস্তু নিয়ে কি বলছেন, আমরা এবার তার কাছে যাব। তিনি হচ্ছেন খলিলুর রহমান। খলিল, যদি শুনতে পেয়ে থাকেন, দুজন বক্তার বক্তব্য শুনেছেন, একজন এই প্রজ্ঞাপনের পক্ষে তার যুক্তি তুলে ধরেছেন, আরেকজন গণমাধ্যম কর্মী তার বিপক্ষে যুক্তি তুলে ধরে উল্টো আপনার মতো শিক্ষক এবং সাংবাদিককে সরকার যেন মুক্তিযোদ্ধার মতো ভাতা পর্যাপ্ত দেয় সেই দাবি তুলেছেন। কি বলবেন খলিলুর রহমান? একটু আনমিউট হয়ে নেবেন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আজকের নবীনগর কথার টক শোতে সম্মানিত সহকর্মী আলোচক বৃন্দ, সকলেই আমার নিকট খুবই সম্মানিত ব্যক্তি, যারা দেশের বিভিন্ন অঞ্চলে নিজ নিজ স্থানে কর্মস্থলে সফল ব্যক্তি, তাদের সাথে আজকে আমি যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর দাদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি অনুষ্ঠান আমাকে নিমন্ত্রণ করার জন্য। আমি প্রথমেই বলবো, আমার নাইম ভাই যে কথাটা বলে গিয়েছেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা, শিক্ষকতা একটি মহৎ পেশা। একটি মহৎ পেশার এই দুইটা পেশার মধ্যেই কিন্তু আমরা যারা জড়িত থাকি, শিক্ষকরা কিন্তু আজীবনই, যারা আমাদের জমিদারি আমলে শিক্ষকতা করেছে, ধুতি পরে শিক্ষকতা করতে গিয়েছে, বিদায়ের সময় একটা ধুতি বা একটা ছাতা নিয়ে ফিরেছেন বাড়িতে। তাদের অর্থবিত্ত কি ছিল বা কি হবে এটা চিন্তা করে নাই। সাংবাদিকতা যারা পেশায় আছে, অতীতকাল থেকে আমরা যাদেরকে সিনিয়র দেখেছি, তাদের মধ্যে কিন্তু অর্থনৈতিক দৈন্যতা ছিল। সাংবাদিকতা বা শিক্ষকতার পেশাটাতে অর্থনৈতিক চিন্তা মাথায় রেখে শিক্ষকতা বা সাংবাদিকতা কেউ করে না বলে আমি বিশ্বাস করি। এখানে সরকার এই কাজটি করার পেছনে আমি মনে করি সরকারের একটি দুরূহ সন্ধি আছে। এখনকার সময়ের জাতীয় চ্যানেলগুলোতে যারা সঠিক তথ্য বস্তুনিষ্ঠ কথা বলেন, তাদের বেশিরভাগই শিক্ষকদের কণ্ঠ রোধ করার জন্যেই এই কাজটি হয়েছে বলে আমি মনে করি।
দেখবেন আপনি আমাদের দেশের যে সাহিত্যিক, আমি আবুল মনসুর স্যারের কথা বলতে পারি, আব্দুল গাফফার চৌধুরীর কথা বলতে পারি, শহীদুল্লাহ কায়সারের কথা বলতে পারি, ফজল শাহাবুদ্দিনের কথা বলতে পারি, রেজাউল করিমের কথা বলতে পারি, মীর মশাররফ হোসেনের মতো বিখ্যাত সাহিত্যিকদের কথা বলতে পারি। উনারা কিন্তু সাহিত্যের পাশাপাশি সাংবাদিকতা করেছেন। তাহলে সাহিত্য সাধনায় ওনারা কিন্তু প্রকাশকদের নিকট থেকে নিয়মিত টাকা নিয়েছেন বা অর্থ নিয়েছেন। তাহলে তিনি সাংবাদিকতা করে অর্থ নিলে তো এখানে সাংঘর্ষিক হচ্ছে। আবার শিক্ষকদের বেলায় যদি এই আইনটি হয়, একজন শিক্ষক কিন্তু জনপ্রতিনিধি হতে পারেন, এমপিওভুক্ত শিক্ষক কিন্তু জনপ্রতিনিধি হওয়ার সুযোগ আছে। তাহলে কিন্তু উনি জনপ্রতিনিধি হিসেবেও একটি বেতন নেন বা শিক্ষক হিসেবে একটি বেতন, যে কোনো একটি নিতে পারবেন, এই আইনটা আমি যতটুকু জানি। তাহলে সাংবাদিকদের ক্ষেত্রে তো একই কথা বলে দেয়া যেত যে আপনি দুইটি পেশায় জড়িত থাকলে সরকারের সুবিধা একটি পেশা থেকে নিবেন, যে কোনো একটি থেকে, আপনার চয়েস মতো। তাহলে এখানে সাংবাদিককে সাংবাদিকতা করা যাবে না শিক্ষক হয়ে। এই আইনটি আমার বোধহয় আমার চিন্তায় মনে হচ্ছে এটা খুবই অপরিপক্ক সিদ্ধান্ত। এবার দেখবেন সাংবাদিকতার সাম্প্রতিক সময়ে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে জার্নালিজম বা গণযোগাযোগ ও সাংবাদিকতার উপরে কিন্তু একটা ফ্যাকাল্টি খোলা হয়েছে। এখানে কিন্তু ছেলেরা এই ফ্যাকাল্টিগুলোতে সাংবাদিকতার উপর পড়াশোনা করে কিন্তু সাংবাদিকতায় আসেন। এই মেধাবী ছাত্ররা কিন্তু সাংবাদিকতার পাশাপাশি ইউনিভার্সিটির শিক্ষক হই, কলেজের শিক্ষক হই, এরা পাশাপাশি লেখালেখি করবে, এটাই স্বাভাবিক। এখানে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে রাহিম ভাই যে কথাটা বলেছেন, আমাদের মেধাকে ধ্বংস করে দেওয়ার একটি প্রচেষ্টা বলে আমি মনে করি। এটি সরকার ভেবে দেখবেন বলে আমি মনে করি। আবার দেখবেন সাম্প্রতিক সময়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে আমাদের সাবেক অধ্যক্ষ বিসি মহোদয় ছিলেন আমার আরিফিন সিদ্দিক স্যার, উনি কিন্তু একটা সময় লেখালেখি করতেন। আমাদের আরেকজন সাংবাদিকতা ও গণসংযোগ বিভাগের শিক্ষক আমাদের ডক্টর সাইফুল আলম স্যার, যিনি বিবিসিতে কাজ করেন, এবং আমাদের আরেকজন শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির ডক্টর নাসির জুনাইদ স্যার, উনি কিন্তু সাংবাদিকতায় কাজ করেন। তাহলে ঢাকা ইউনিভার্সিটির মতো শিক্ষকরা যদি সাংবাদিকতায় আসে, ওনাদের মাধ্যমে এই দেশ তাদের মাধ্যমে অনেক কিছু জানবে, শিখবে। অর্থাৎ সাংবাদিকতাকে তো আমরা বলেই থাকি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাছাড়া সাংবাদিকদেরকে কিন্তু এদেশের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ জনগণ সাংবাদিকদেরকে কিন্তু একটা আয়না মনে করে। এই আয়নার মাধ্যমে দেশকে দেখতে চাই। আর সত্যিকার অর্থেই আপনি সাংবাদিকতার যত দোষ ত্রুটি যাই দেখেন, সর্বশেষ কিন্তু সাংবাদিকরাই এদেশের দুর্নীতির যে শেকড়, এটা উৎঘাটন করে, এবং সাংবাদিকরাই কিন্তু সাধারণ জনগণের পাশে দাঁড়ায়। সাংবাদিকদের কলমের লেখার কারণেই কিন্তু দেশের সার্বিক কল্যাণ হয়। সাংবাদিকতা করতে গেলে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গেলে সাংবাদিকরা সরকারের গলার কাটা হবে। গৌরাঙ্গ দেবনাথ উপদাতা যেমন নবীনগরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে প্রশাসনের কর্তারার গলার কাটা হয়, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে এটা হবে, এটাই স্বাভাবিক। এটাকে নিয়ে পথ চলতে হবে। আর এখানে যে রাহিম ভাই একটা কথা বলে গিয়েছেন, এর আগে সম্মানিত যে আলোচকরা কথা বলেছেন, আমি নেটের কারণে বুঝতে পারি নাই উনার কথাটা, কিশোরগঞ্জের যে ভাই, উনার কথা আমি কিছু বুঝতে পেরেছি। আসলে শিক্ষকরা যদি সাংবাদিকতায় না আসে, সাংবাদিকতাটা কে করবে? আপনি শিক্ষকরা সাংবাদিক আসলে আপনি 100% নিশ্চিত যে এই সাংবাদিকটা শিক্ষিত। যিনি সাংবাদিক উনি অনার্স মাস্টার্স পাস, এটা নিশ্চিত। আপনি শিক্ষককে যদি সাংবাদিকতা থেকে বঞ্চিত করে ফেলেন, এখানে তো ওই একজন রগ মিস্তুর ছিল, একজন নৌকার মাঝি ছিল, একজন স্পিড বোটের ড্রাইভার ছিল, অনলাইন মাল্টিমিডিয়া এসে তো এখন সাংবাদিকতা একই পত্রিকার মধ্যে বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা, খেয়াল করবেন, বিশেষ প্রতিনিধি নবীনগর উপজেলা। আরে ভাই, উপজেলার মধ্যে আবার বিশেষ প্রতিনিধি ব্র্যাকেটে নবীনগর উপজেলা হয় কিভাবে, আর ব্রাহ্মণবাড়িয়া জেলা হয় কিভাবে? এটা কিন্তু সম্পাদকরাই দিচ্ছে। একটি পত্রিকার মধ্যে একটি উপজেলার মধ্যে 4 থেকে 5টা কার্ড, একই কার্ড, ওই পৌর প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি। আল্লাহ, এটা তো বলে শেষই করা যাবে না। এবং কি এক কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি হলে কথা ছিল। এখানে আমাদের চোখের সামনে সে আন্ডার মেট্রিক, আন্ডার 8
সে সাংবাদিক। আচ্ছা বলেন তো, এই লোকগুলো তো আরো সুযোগ পেয়ে যাবে, এই লোকগুলো আরো সুযোগ পেয়ে যাবে যদি শিক্ষকদেরকে বা আইনজীবীদেরকে এই সাংবাদিকতা থেকে দূরে রাখা হয় আইনের মাধ্যমে। এই জন্য আমরা মনে করি, আবার দেখবেন আমাদের যে আরো যদি একটু আমি আগে যাই, স্বাধীনতা পূর্ব সময় দেখবেন আমাদের কবি সাহিত্যিকদের মধ্যে কবি নজরুলের কিন্তু নিজের একটি পত্রিকা ছিল, মেবিক পত্রিকাটির নাম ছিল লাঙ্গল। তাহলে আমাদের কবি জসীমউদ্দিনের পত্রিকা ছিল, ওনারা লেখালেখি করেছে, জীবনানন্দ দাশ কবিতায় লেখালেখি করেছেন, বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন। তাইলে ওনারা কিন্তু পাশাপাশি শিক্ষকতাও করেছেন। তাহলে এখানে শিক্ষকরা বা সাহিত্যিকরা সাংবাদিকতায় থাকবে মেজরিটি পার্সন, এটাই স্বাভাবিক। এতে করে ওনাদের ভালো লেখালেখির কারণে যদি কারো সমস্যার সৃষ্টি হয়, কারো গতিপথ রোধ হয়, তাহলে যদি তাদের এই সমস্যাটাকে সমস্যা মনে করে যদি মাথায় ব্যথা আছে এই জন্য আমি মাথা কেটে ফেললাম, মাথার ওষুধ না খেয়ে, তাহলে তো হলো না। মাথা ব্যথা হইতে পারে, মাথা ব্যথার ওষুধ খেতে হবে। সাংবাদিকরা যদি কোনো সমস্যা থাকে, তাদেরকে আওয়ামী সরকারের আমলে করেছে না তথ্য আইন করে আমাদের কণ্ঠ অনেকাংশে রোধ করে দেওয়া হয়েছিল না। আইন করেন, আমাদের যে গতিশীলতাকে বা আমাদের সাংবাদিকতায় যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনি আইন বিধিনিষেধ দিতে পারেন। আপনি তো একেবারেই বন্ধ করে দিতে পারেন না, আর হুট করে বন্ধ করে দিতে পারেন না। আমার তো বিশ্বাস, আমাদের দেশের প্রথম সারির যে মিডিয়াগুলো, আমাদের এখানে কালের কণ্ঠের সম্মানিত প্রতিনিধিরা আছে, প্রথম আলোর আছে, তাহলে আপনাদের আমাদের যে দেশের প্রথম সারির যে পত্রিকাগুলো, এগুলোতে আমি বিশ্বাস করি বা আমি মনে করি দেশের উপজেলা পর্যায়ে অনেকেই শিক্ষকতার পাশাপাশি এই সাংবাদিকতাটা করতেছে, অনেক জেলা পর্যায়ে শিক্ষকতার পাশাপাশি এই সাংবাদিকতায় জড়িত আছে। আপনি হুট করে সিদ্ধান্ত নিলেন, হুট করে সবগুলো প্রতিনিধিকে সাংবাদিকতা থেকে হঠাৎ করে তো তারা ইস্তফাও দিতে পারবে না, বা কেউ হঠাৎ করে ইচ্ছে করলে দূর হতে পারবে না। আমাদের দায়িত্ব কর্তব্য আছে, সাংবাদিকদেরকেও একটা সম্মান আছে। এইভাবে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয়াকে আমি যৌক্তিক বলে মনে করি না। সরকারের যে সম্মানিত উপদেষ্টা মহোদয় এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা মহোদয় সহ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট অনুরোধ, আপনাদেরকে দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সময়ে যে একটি বিশেষ কাজ সম্পাদনের জন্য দায়িত্ব দিয়েছেন, সেটা হলো দেশের একটি সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনটা আপনাদের কাছে অনুরোধ, সুষ্ঠুভাবে করেন। এই সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আপনাদের সফলতা তুলে ধরবে। এই নির্বাচন সুষ্ঠু হওয়ার আগ পর্যন্ত আমি যদি এজ এ জেনারেল সিটিজেন আমি আপনাকে সফল গভর্নমেন্ট বলতে পারি না, কারণ আপনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতিকে একটি সুন্দর নির্বাচিত সরকার উপহার দিবেন। আপনারা এই কাজটা আপনাদের মূল কাজ। অন্তর্বর্তীকালীন সময়ে আপনারা অনেক আইন করেছেন, অনেক কাটছাট করেছেন, এতে আমাদের মাথা ব্যথা নেই। যেহেতু আমার পেশার উপর আঘাত আসছে, আমার এখন কথা বলতেই হবে। এই জন্য আমি আমার মনে হয় কি রাজনৈতিক কথাটা আমরা একটু বর্জন করি। আমার মনে হয় এটা সরি টু সে মাঝখানে একটু ব্যর্থ ঘটালাম। অনেক ধন্যবাদ আমাদের খলিলুর রহমান খলিল। আমরা তিনজনের বক্তব্য শুনেছি। প্রথমত আমাদের একজন এনজিও বিশেষজ্ঞ আমাদের ফরহাদ আহমেদ চমৎকার আলোচনার সূচনা করেছেন এবং কেন সরকারি প্রজ্ঞাপনটি দিয়েছে সেই প্রজ্ঞাপনটির উপর তিনি তার একটি দারুণ বিশ্লেষণ করেছেন এবং তিনি কিন্তু এটিকে সমর্থন করে বলেছেন যে একজন শিক্ষক দুই জায়গা থেকে আর্থিকভাবে লাভবান হতে পারবেন না, সেটি সরকার আইন করে নতুন করে সেটি সিদ্ধান্ত কার্যকর করবার হয়তো প্রয়াস নিয়েছেন। কিন্তু পরবর্তী দুজন সাংবাদিক, যার মধ্যে একজন শিক্ষক আছেন এইমাত্র বললেন খলিল এবং কিশোরগঞ্জ থেকে আমাদের কার্যকন্ঠের নাই, দুজনেই সরকারের প্রজ্ঞাপনটিকে আসলে সমর্থন না করে তাদের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। আমরা এবার একটু কুমিল্লা আসতে চাই। কুমিল্লায় মাছরাঙ্গা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল আছেন, সম্ভবত অন দা ওয়ে, মাঝে মাঝে দেখা যাচ্ছে মাঝে মাঝে দেখা যাচ্ছে না, তবে আমরা আশা করি তার কণ্ঠটি আমরা শুনতে পাবো। আজকে বিষয়বস্তু হচ্ছে এমপিভুক্ত কোন শিক্ষক সাংবাদিকতা। আমাকে যদি 5 মিনিট পরে দেন ভালো হয় দাদা, 5 মিনিট পরে আমাকে দেন, আমি একটু রাস্তায় আছি, 5 মিনিট পরে আমি আলোতে যাচ্ছি। ওকে,
ওকে, তাহলে আমার মনে হয় আমরা আবার কুমিল্লা থেকে ফের ঢাকায় আবার ব্যাক করতে পারি। ঢাকায় আছেন আমাদের প্রথম আলোর দাদা তারকা সাংবাদিক সময় আজহারুল হক। দিবেন? ফরহাদ ভাই কিছু বলতে চাচ্ছেন? 30 সেকেন্ড সময় যদি দিতেন, জাস্ট আমি একটু না, আপনাকে সাপ্লিমেন্ট আরো করি। 30 সেকেন্ড বাড়িয়ে দেওয়া হলো। 1 মিনিট বলেন। আচ্ছা, আমি জাস্ট আপনার সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু আলোচনার প্রথমেই বলছি যে শিক্ষকদের সাংবাদিকতার বিষয়টাতে আমার বিশ্লেষণের মানে জায়গা আছে, এই আইনেও জায়গা আছে। আমি কিন্তু উকালতির কথাটা বলছি। আর একটা বড় কথা বলার জায়গাটা হচ্ছে আমি কিন্তু ওভারঅল সব শিক্ষকের কথা বলিনি। আমি বলছি সরকারের যুক্তি থাকতে পারে সেই জায়গায় যেখানে হচ্ছে যিনি সরকারি ট্রেজারি থেকে টাকা নিচ্ছেন, অর্থাৎ সরকারি বেতনভুক্ত শিক্ষক যারা আছেন এমপিও, আমি ওনাদের কথা বলতেছি। ওইটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করতে পারে। আর যে কথাটা বলবো, আমাদের নাইম ভাই কিশোরগঞ্জ থেকে যেটা বললেন, আমাদের একজন গণমাধ্যম কর্মী এবং শিক্ষক আছেন, লেখালেখি কিন্তু উন্মুক্ত। শিক্ষকরা সাহিত্য করবেন, সৃষ্টিশীল কাজের সাথে যাবেন, এতে কিন্তু আইনে বাধা দেওয়ার আসলে কোনো বিষয় না। নাইম ভাই যেটা বললেন এটা মানবাধিকারের অবশ্যই লঙ্ঘন, কিন্তু আপনার জি। পেশার কারণে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করতেছেন কিনা, আমার মনে হয় সরকারের কনসার্নের জায়গাটা হচ্ছে ইস্যু। এবং সেই জায়গাটাতেই আসলে আমি বলতে চাইছি যে যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে আপনার পেশা, সেই পেশায় সরকার বিধিনিষেধ আরোপ করবে, কারণ বেতনটা কিন্তু সরকার দিচ্ছে। এটাই আমার বক্তব্য ছিল। না, এটি কিন্তু আমিও বলেছি, কিন্তু এখানে কিন্তু নাইম আবার একটা চমৎকার যুক্তি দিয়েছেন, পাল্টা যুক্তি। সেটি আপনাদের, আমাদের বা সরকারের মনে রাখতে হবে। খুবই ভীষণ যৌক্তিক যে একজন সরকারি কর্মকর্তা, তিনি একদিকে যেমন সরকারের আর্থিক সুযোগ সুবিধা, বেতন ভাতা, বোনাস সবকিছু নিচ্ছেন, তিনি আবার যখন মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছেন যে আমি ফ্রিডম ফাইটার, আমাকে যে সরকার যেই নানান আর্থিক সুযোগ সুবিধা দিচ্ছেন সেটিও কিন্তু নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে যদি একই ব্যক্তি দুটো আর্থিক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন, তাহলে শিক্ষকদের বেলায় এই ধরনের একটি খর্গ বা এই ধরনের একটি প্রজ্ঞাপন কেন জারি করে বলবেন যে আপনি শুধু শিক্ষকতা পেশায় থেকে সরকারের সুযোগ সুবিধাগুলি নেবেন, অন্য পেশা থেকে আমি আপনি আমি কিন্তু দাদা আপনার সাথে আরেকটা বিষয় আমার বক্তব্য এড করেছিলাম যে ইউনো মহোদয় এবং ডিসি মহোদয় যে 86টা হ্যাঁ, বা 342টা এটা আমি কমিটিতে বলছি। ওনারা আমি টাকা আমি নিচ্ছেন। আমি আমি ফরহাদ ভাই এই কথাটাও বলেছি যে আপনি যে বলেছেন যে একজন জেলা হ্যাঁ, প্রশাসক কিংবা নির্বাহী কর্মকর্তা যখন বিভিন্ন জায়গায় মিটিং করতে যান, কোনো জায়গায় বিশেষ কোনো আমন্ত্রণে যান, সেখানে তাদেরকে একটি সম্মানী দেওয়া হয়, তাহলে সেই এবং আরেকটা সম্মানীটা আসলে বিষয়টা এক্ষেত্রে ডাবল আপনার সাথে স্ট্যান্ডার্ড হবে শেয়ার কিনা। করি। উনারা যে টাকাটা ডিসি মহোদয় এবং ইউনো মহোদয়রা নেন বেতন মানে ভাতা হিসেবে বা সম্মান হিসেবে, এবং সেই টাকাটা কিন্তু উনাদের ট্যাক্সেবল ইনকাম না। ওনারা ট্যাক্সের বাইরে ওনারা একটা প্রবিধান করে নিতেন যে এই টাকাগুলো ট্যাক্সের আওতায় আসবে না। তো আমি কিন্তু আসলে আপনি যখন আমাকে বলছেন যে এক কথাই বলেন আপনি কোন পক্ষে, তখন আমি একটু ডাউটে পড়ে গেলাম। আসলে আইনের বেলায় আইনের ভাষা খুবই তীক্ষ্ণ এবং এখানে এক কথায় উত্তর দেওয়াটা খুবই কঠিন যে আপনি শিক্ষকরা ফরহাদ ভাই সাংবাদিক। চলে যাবেন। আপনি সেকেন্ড রাউন্ডে আপনি আপনার অব্যক্ত বাকি কথাগুলো নিশ্চয়ই বলতে পারবেন। আমরা এবার একটু ঢাকায় ফিরবো। আমাদের প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সেখানে আছেন। বিষয়গুলোর উপর তার একটি নক্ষ দর্পণে তার অনেক কিছুই রয়েছে এবং তিনি কনস্ট্রাকটিভ আলোচনা করেন। আমাদের আজহারুল হক আজহার ভাই। আজহার ভাই, বন্ধু আজহার, কি অবস্থা? 4 জনের বক্তব্য শেষ হয়েছে। পক্ষে বিপক্ষে বলবো না, একেবারে মূল জায়গাতে আমাদের কথা বলতে হবে। সেটি হচ্ছে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে সেটি বলেছে যে 2 জায়গা থেকে আসলে আর্থিক সুবিধাটা নেওয়া যাবে না। বাট আজহারুল হক আজহার যদি মনে করে যে আমি শিক্ষক, আমি তো আমার ওই যে নিজের কি বোনের নিজের চেয়ে বোনের মোষ তাড়ানো, যদি এরকম আপনি মনে করেন, আপনার কিন্তু লেখালেখির অবারিত সুযোগ আছে। আপনি যেকোনো জায়গায় কাজ করতে পারবেন যদি আপনি আর্থিক সুযোগ সুবিধাটা না নেন। কিন্তু সেখানেও কিন্তু আমি একটি প্রশ্ন রেখেছি সঞ্চালক হিসেবে, যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী, যে আমরা আসলে কজন সাংবাদিক মিডিয়া হাউস থেকে আসলে সেরকম আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছি। সবকিছু মিলিয়ে যদি আপনি আপনার মতামত রাখেন। আজহারুল হক আজহার, ধন্যবাদ দাদা। একটু unmute হয়ে নেবেন। শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, অত্যন্ত চমৎকার আলোচনা হচ্ছিল যে এমপিওভুক্ত শিক্ষকরা কেন কোনো মিডিয়াতে কাজ করতে পারবেন না, সাংবাদিকতা করতে পারবেন না। এখানে সরকারের যে সিদ্ধান্ত তাদেরও একটা যুক্তি কিন্তু আছে, যেটা আমি ফরহাদ ভাইয়ের সাথে একটু সুর মিলিয়ে বলবো, যেটা যে আপনি তো রাষ্ট্রীয় কোষাগারের বেতন পাচ্ছেন, বেতন ভাতা নিচ্ছেন, আপনি তো তখন প্রজাতন্ত্রের কর্মচারীর স্বামী। সেই ক্ষেত্রে তো আপনি অন্য একটা পেশায় যেতে পারেন না, যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি সরকারি চাকরি করে এটা যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু
এটা রুলস অফ রেগুলেশনে বলা আছে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এইটা করতে পারেন একটা জিনিস। আর একটা জিনিস যেটা বলেছেন আমাদের ওই যে খলিল রহমান ভাই বলেছেন আর একটা কথা, যে বর্তমান সময়ে মিডিয়াগুলোতে টকশোতে বেশি ভালো ভূমিকা রাখছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা কিন্তু পক্ষ বিপক্ষে বলছেন সরকারের, সরকার এই জায়গা থেকেও ভাবতে পারে যে তাদেরকে একটু কোণঠাসা করার জন্য, অথবা সরকারের এখানে একটা স্বার্থ আছে, আবার সরকারের আরেকটা দিকও আছে যে তাদের কিছু, যখন একজন শিক্ষক একজন সরকারি বেতন ভাতা নেওয়া একজন শিক্ষক যখন সাংবাদিকতা করেন, তখন উনি সরকারের ভিতরকার কোনো দুর্বল পয়েন্ট বা সরকারের স্বার্থের বাইরে চলে যাচ্ছে এমন কোনো তথ্য যখন সে প্রচার করবে বা লিখবে, এটা সরকারের জন্য বা রাষ্ট্রের জন্য কোনো বিব্রতকর কারণ হয়ে দাঁড়াতে পারে। এই কারণেও তারা এটা করতে পারে। তবে একটা বিষয় হলো যেটা আমাদের পরিষ্কার জানা দরকার, বা এই বিষয়টা গভর্নমেন্টেও পরিষ্কার করা উচিত, যে একজন শিক্ষক তো ইচ্ছা করলে বই লিখতে পারেন, তিনি কবিতা লিখতে পারেন, তিনি উপন্যাস লিখতে পারেন, তিনি কলাম লিখতে পারেন। তো এই জায়গাগুলো থেকে যখন তাকে একটা সম্মানী দেওয়া হয়, সেই জায়গায় তার এই হাত বন্ধ করা, আমার মনে হয় গভর্নমেন্ট এই সিদ্ধান্তে আসা ঠিক হবে না। কারণ যুগে যুগে কালে কালে কিন্তু শিক্ষকরা কলাম লিখেছেন, জাতিকে পথ দেখিয়েছেন, কবিতা লিখেছেন এবং উপন্যাস লিখেছেন, বিভিন্ন বই লিখেছেন। অসংখ্য শিক্ষকের বই কিন্তু বাজারে আছে। সেই জায়গাগুলো থেকে গভর্নমেন্টের উচিত হবে না। আর এই যে কোনো প্রতিষ্ঠানের সাথে লেগে থেকে সাংবাদিকতা, এখন তো ধরেন ফ্রিল্যান্স সাংবাদিকতা করা যায়, ওই যে সিটিজেন সাংবাদিকতা করা যায়, অনেক লাইন আছে। তো এখন গভর্নমেন্ট কেন করেছে এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে। কারণ গভর্নমেন্ট হয়তো কোথাও আটকাতে চাচ্ছে। কেন আটকাতে চাচ্ছে? যে অসংখ্য শিক্ষকরাই কিন্তু সাংবাদিকতায় ইতিমধ্যে ঝুঁকে পড়েছে সারা বাংলাদেশে। তারা হয়তো এই যে গণমাধ্যমকেও কিন্তু একটা চাপে রাখার জন্য এটা করতে পারে, যে মাঠে থেকে যখন এই শিক্ষিত বা শিক্ষকরা সাংবাদিকতাকে ছেড়ে দিবে, এরপরে দেখা যাবে যে এখানে আমরা এই যে নাইম কিছু কথা বলেছে, কিছু কথার সাথে আমি অবশ্যই একমত, যেটা হলো একজন গণমাধ্যম কর্মী কে শিক্ষা দীক্ষা, তার কথা বলা চলা, তার বেশভূষা, এগুলোর মধ্যে এক ধরনের শালীনতা বোধ থাকা দরকার। কিন্তু আমরা সাংবাদিকতার যে যুগটায় এসে পড়েছি, কারণ দাদা আপনারও কিন্তু 28 বছর কেটে গেছে, আমারও 27 বছর চলছে। তো দেখেছি যে এখন তো আর সাংবাদিকতা নাই, সত্যিকার অর্থে সাংবাদিকতাটা কিন্তু নেই। এখন একটা উপজেলায় 40 জন 50 জন সাংবাদিক দেখা যায়। আমি চোখ বন্ধ করলে আমার নিজেকেও মনে করি না আমি সাংবাদিক। আমি এখনো শিখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমি কিছুই জানি না এমনটাই মনে করি। তো আমি যেহেতু 27 বছরই জানি না, তো আমার কাছে কেন যেন মনে হয় যে যারা 10 বছর 12 বছর বা 5 বছর বা এই 5ই আগস্টের পরে থেকে শুরু করেছে, তারা কতটা জানবে। এই যে সাংবাদিকতাটাকে সবাই কিন্তু, এই যে যারা শক্তি, যারা পরাক্রম শক্তি বা পরাশক্তি যাই বলি না, যখনই যে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এখন বলেন যে আপনি অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, বা ওই যে নির্বাচনকালীন গভর্নমেন্ট বলেন, আমরা তো অনেক কিছু দেখেছি। এসব আদৌ কি আপনাকে কেউ ভালোবেসেছে? কোন সাংবাদিককে কি কেউ, এই রাষ্ট্রের যারা অসচ্ছল, মানে অস্বচ্ছ জীবন যাপন করে, যারা অপরাধের সঙ্গে তো জড়িত, যারা লুটপাটের সঙ্গে জড়িত, যারা অর্থ তছরূপের সঙ্গে জড়িত, কোন প্রতিষ্ঠানটা আপনাকে ভালোবাসে বলেন? কেউ আপনাকে ভালোবাসে না। তো যেহেতু আপনাকে ভালোবাসে না, অতএব গভর্নমেন্ট চাবি তার পলিসি নিয়ে এসে খেলার জন্য, এটি বাস্তবতা।
এই জায়গা থেকে গণমাধ্যম কতটা তারা অবস্থান তৈরি করবে সেটা একটা কোশ্চেনের বিষয়। আপনি একটা প্রশ্ন করেছেন যে গণমাধ্যমের কত শতাংশ কর্মী সুযোগ সুবিধা পায়। সুযোগ সুবিধা তো আপনি যেটা বলছেন আমার মনে হয়েছে আরো কম পায়। বাংলাদেশে প্রায় ৩০টার মতো টিভি আছে, চলছে। হাতে গোনা ২-১টা আ মনে হয় যে তারা বেতন-টেতন দেয় কিছুটা বা একটু অনারিয়াম দেয়। এরপরে ধরেন যে বাংলাদেশে পত্রিকা আছে অসংখ্য। ঢাকা শহরে প্রায় ১৪০০ পত্রিকা চলে। সেটা দিনের, রাইতের, অন্ধকারের, ভোরের সবকিছু মিলেই। কারণ অন্ধকার জগতের কিছু পত্রিকা আছে যারা মানুষের ইজ্জত নিয়েছে নিমিনি খেলে। আমি গত কয়েকদিন আগে, গত ২৪ তারিখে আমার একটা প্রোগ্রাম ছিল যে সোনারগাঁয়ে। তো ওই প্রোগ্রামের মধ্যে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব ছিলেন চিফ গেস্ট। উনি একটা কথা বলেছিলেন যে আপনারা তো সাংবাদিকরা, ধরেন যে আপনাদের বিরুদ্ধে আইন হলে আপনারা খুব চেপে ধরেন গভর্নমেন্টকে বা আমাদের সমালোচনা করেন। মেনে নিলাম যে আইনটা তুলে দেওয়া হলো। আপনারা সাংবাদিক কত আর এদেশের সিটিজেন কত? আপনাদের রক্ষার জন্য যে আপনারা আইনটা তুলে দিতে বলেন, তাহলে এদেশের সিটিজেনকে রক্ষা করার জন্য যে আইনটা দরকার সেটা কে রক্ষা করবে? আপনারা তো ইচ্ছা করলেই ফেসবুকে লিখে একজন সিটিজেনের ইজ্জত হরণ করেন, তার সম্মানকে হরণ করেন, তার বিরুদ্ধে মিথ্যা সত্য সবকিছু লেখেন। তা আপনার যেমন পাওয়ার আইনি সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে, বাংলাদেশের এই যে 18 কোটি সিটিজেন যারা আছেন তাদেরও তো এই রক্ষা পাওয়ার ছোট আত্মরক্ষার একটা হাতিয়ার তারাও তো চায়। তাদেরকে কে রক্ষা করবে বলেন? আজকে আপনারা যে সাংবাদিকরা কারো বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা তথ্য দিয়ে ঈর্ষামূলক প্রতিশোধমূলক লেখা লিখবেন না। আমি সরকারকে দায়িত্ব নিয়ে বলবো যে সরকার আপনাদের বিরুদ্ধে কোনো আইন করে মামলা বা কোনো করবে না। ডিজিটাল নিরাপত্তা বলেন আর সাইবার বলেন, কোনো আইন আর রাখবে না। কিন্তু আপনারা কি এই সিটিজেনদের নিরাপত্তা দিতে পারবেন? তারপরে উনি আরেকটা কথা বললেন যে শুধু সিটিজেন কেন, আপনারা এখানে যত সাংবাদিক আছেন, প্রথম সারির মিডিয়াগুলোর অনেক সাংবাদিক উপস্থিত আছেন, আপনারা কি নিজে রক্ষিত? আপনি নিজেও অরক্ষিত। তা আমি দেখলাম যে আসলে কথাটা কিন্তু সঠিক বলেছে। কেন সঠিক বলেছে? আমি বাংলাদেশের এই টপ ক্লাসের পত্রিকায় কাজ করি, প্রথম শ্রেণীর পত্রিকায় কাজ করি। আমি যুগান্তরে মাঝখানে ৯ বছর কাজ করেছি, আর আমার বাকি ২৭ বছরের মধ্যে সবই কিন্তু প্রথম আলোতে চলছে। আমি কিন্তু ভয় পাই সাংবাদিকদের, সত্যিকার অর্থে ভয় পাই। কেননা এই যে দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা, যখন ফেসবুকে আমার বিরুদ্ধে ২ লাইন লেখা হয়, একটা মানে অখ্যাত অনিবন্ধিত অনলাইনে আমার বিরুদ্ধে আমাকে ইঙ্গিত করে লেখা হয়, আমাকে আমার মতো অনেকের, আমি কিন্তু তখন তাদেরকে ভয় পাই। কেন ভয় পাই? যে আমার ওর লেখার মতো যে অবস্থান, ওর তো হিতাহিত জ্ঞান নাই, ওর কোনো জবাবদিহিতা নাই, দায়িত্ববোধ নাই, দায়িত্বশীলতা নাই। অতএব সেই জায়গা থেকে যখন এই শিক্ষকদেরকে সাংবাদিকতা থেকে সরিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু একটা শূন্যতা বিরাজ করে, একটা শূন্যতা তৈরি হয়। তা আমরা আশা করব গভর্নমেন্টকে যে অন্তত পক্ষে তাদেরকে যে কোনো ভাবেই লেখালেখির জায়গায় থেকে অন্তপক্ষে শিক্ষকদের যাতে ব্যত্যয় ঘটানো না হয়, মানে সুযোগটাকে বঞ্চিত করা না হয়, তাহলে তাদের মধ্যে যে লালিত মেধা, সেই মেধাটাও কিন্তু হারিয়ে যাবে। আর সেই কারণে ক্ষতিগ্রস্ত হবে এই সমাজ। এই সমাজ কিন্তু এমনি আমরা দিনের দিনে অর্থাৎ মেধাশূন্য হয়ে যাচ্ছি। আমরা কিন্তু সামাজিক যে দৈন্যতার দিকে কিন্তু চলে যাচ্ছি। আর শিক্ষক আছে বিধায় কিন্তু এখনো সমাজটাকে আমরা একটু সৃজনশীল চিন্তা করি বা করার চেষ্টা করি। আর একটা বিষয় দাদা আমি একটু কথা বলবো, সেটা হলো যে
বাংলাদেশে শিক্ষক এবং সাংবাদিক এই দুইটা শ্রেণী মধ্যে নাই, আমাদের মধ্যে কোনো সততা, ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা খুবই কম। তারপরেও যতটুকুই আছে এখনো পর্যন্ত কিন্তু এই দুইটা পেশার মানুষই কিছুটা মানুষের জন্য করার চেষ্টা করে। এটি হলো বাস্তবতা। আর আরেকটা কথা বলেছেন যে ইউনো, ডিসি, এসপি এরা তো বিভিন্ন সেমিনার বা বিভিন্ন জায়গায় গিয়ে অ্যালাউন্স নেয় বা অনারিয়াম নেয়। তবে গভর্নমেন্টের এই জায়গাটা অবশ্য শিথিল করা উচিত যে একজন শিক্ষক কোথাও গেলে, সে একটা সেমিনারে গেলে বা কর্মশালায় গেলে তাকে তো একটা অ্যালাউন্স দিতেই পারে একটা প্রতিষ্ঠান। মানে ম্যাক্সিমাম এনজিও যে বলছে, ফাহাদ ভাই বলেছেন, আমারও অভিজ্ঞতা আছে যে অসংখ্য এনজিও প্রোগ্রাম গেলে কিন্তু তারা একটা অনারিয়াম বা অ্যালাউন্স হিসেবে অনার করে। তারপরে আপনি ধরেন যে আমি কোথাও কলাম লিখলে সেখান থেকেও কিন্তু আমাকে একটা অনার করে। আমি টিভিতে টক শোতে গেলে সেখানেও কিন্তু আমাকে এটা অনার করে। তো এইটাকে যদি তারা খর্ব করতে চায়, আমার মনে হয় এইটা ঠিক হবে না। গভর্নমেন্টকে এই জায়গা থেকে একটু ফিরে আসা উচিত। ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আলোচনাটা একটা জায়গায় চলে এসছে। এখন আমরা একটু কুমিল্লা থেকে ঘুরে আসি, তারপর সেকেন্ড রাউন্ডে আবার 2 মিনিট করে শুনে একটা চমৎকার কনক্লুশনে আসতে পারবো। কুমিল্লা থেকে আমাদের মাছরাঙ্গার গাঙ্গেল এবার বাসায় ফিরেছে, ধবধবে পরিষ্কার আলোয় তার পুরানো ফেসটা। ইমরুল কিচ্ছু বলতে চাই না, কারণ ইতিমধ্যে 5 জনের বক্তব্য আপনি শুনেছেন। একটি বিষয় নিয়ে কনস্ট্রাকটিভ আলোচনা কতটা আসলে আমার কাছে হচ্ছে, মানে কেমন যেন একবার পক্ষে একবার বিপক্ষে, এবং মূল জিনিসটাই যেন গুলিয়ে ফেলা হচ্ছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। আমার যেটি ফরহাদ ভাই সূচনায় বলেছিলেন যে আসলে প্রজ্ঞাপনটাতে কিন্তু বলা হয়েছে যে যিনি এমপিভুক্ত শিক্ষক তিনি সাংবাদিকতা করতে পারবেন। আমার যেটি মনে হচ্ছে শুধু ওই জায়গাটাই বাধা দেওয়া হয়েছে যে তিনি সরকার থেকে যেমন এমপিভুক্ত শিক্ষক হিসেবে যে সুযোগ সুবিধাগুলি আর্থিক বেনিফিট নিচ্ছেন, সেটি যেন কোনোভাবেই কোনো পত্রিকা থেকে না নেওয়া হয়। অর্থাৎ দুটো আর্থিক বেনিফিট যেন তিনি নিতে না পারেন, এটি হচ্ছে মূল বিষয়। এখন আপনি সাংবাদিকতা, দুঃখিত, শিক্ষকতা করবেন, কিন্তু আপনি একজন ভালো লেখক, যেটি খলিল বলছে যে বহু শিল্প সাহিত্য নিয়ে বহু সুসাহিত্যিক বাংলাদেশের ইতিহাসে অন্তত 10 থেকে 15 জনের নাম খলিল কিন্তু তুতাপাখির মতো বলেছেন যে তাদের লেখা এখনো মানুষ বুকগ্রাসে ঘিরে। তো সেই জায়গাটা আমার মনে হয় কোনো বাধা সরকার দেবে বলে মনে হচ্ছে না প্রজ্ঞাপনটা, যদিও ক্লিয়ার না। আপনি আপনার সাংবাদিকতার অভিজ্ঞতায় পুরো বিষয়টা নিয়ে যদি নতুন কোনো যোগ করতে চান, জাহাঙ্গীর আলম ইমরুল। একটু ধন্যবাদ। আনমিউট হতে হবে। জি জি, ধন্যবাদ দাদা আপনাকে, সঞ্চালক জনাব গৌরাঙ্গ দেবনাথ অপু, চমৎকার একটি বিষয়ের উপরে আজকের এই আলোচনাটি আয়োজন করার জন্য। আর পাশাপাশি ইতিমধ্যেই যারা বক্তব্য রেখেছেন, যাদেরকে আমি চিনি কিংবা আজকে চিনলাম, তাদের প্রত্যেকের প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল, এবং যারা শুনছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল। তো এতক্ষণ আমি শুনছিলাম বিষয়টি নিয়ে। আজকে বিকালে বেলাও কিন্তু আমি কোথায় একটি কমেন্টও করেছি যে এই বিষয়টি নিয়ে, যার জন্য আমার মনে হয় আমি আপনাদের সবার সাথে একটু ভিন্ন আমার একটা চিন্তা আছে যে আপনি গৌরাঙ্গদা, আপনি জানেন যে আমার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা। যেহেতু এটা থানা হয়েছে তখন ভবিষ্যতে উপজেলা হবে, একটা প্রেস, এবং এখানে একটা প্রেস ক্লাবের যাত্রা করলাম বাঙ্গরা বাজার। আর শুরুতেই আপনি জানেন যে এখানে আমরা শুরু করেছিলাম যে এমন কিছু লোক নিব যাদের পিছু টান কম, যারা কারো পকেটে হাত দিতে হবে না, অন্যের পকেট কাটতে হবে না, এরকম। তো সেক্ষেত্রে আমরা বেশ কয়েকজন শিক্ষক নিয়েই বাঙ্গরা শুরু করেছিলাম। তো এই বাঙ্গরা বাজার প্রেস ক্লাবের গল্পে আসার আগে আমি একটু বলতে, আমরা বোধহয় একটা জায়গায় ভুল করছি, যে হয় সরকার ভুল করছে কিংবা আমরা বুঝতে ভুল করছি, যে এখানে ব্যাপারটা কিন্তু শিক্ষকতার নয়, ব্যাপারটা আর্থিক অর্থনৈতিক ও সবটা নয়, ব্যাপারটা হচ্ছে সরকারি চাকরির
বিষয়ে সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার পরে তিনি কেন এই কাজটা করবেন? আর শিক্ষকদের বিষয়ে আগে নজর দিচ্ছি এই কারণে যে স্থানীয় পর্যায়ে আপনি একটা খেয়াল করবেন, একজন চিকিৎসক বিশেষ করে এমবিবিএস ডাক্তার সে সাংবাদিক হয় না, কারণ তার সেই সময়টাই নাই। একজন অ্যাডভোকেটটা হয় কালে ভদ্রে, কারণ সে অ্যাডভোকেট হইলেও সে যখন পিপি হয়ে যায় সব পাবলিক প্রসিকিউটর তখন সেই ক্ষেত্রে তার একটা বাইন্ডিং থাকতে পারে। অ্যাডভোকেটের সাথে এটা কোনো সরকারি হিসাব না, এটা ব্যক্তিগত। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের মধ্যে শিক্ষক 99% যারা সাংবাদিকতায় আসে, বিশেষ করে মফস্বলে, তাদের বেশিরভাগই শিক্ষক। আর এই জন্যই সরকার হয়তো প্রজ্ঞাপনে শিক্ষকটাকেই ইন্ডিকেট করেছেন। আর শিক্ষকদের বেলায় একটা কথা বলা দরকার আপনাদেরকে, যে আপনি জানেন যে সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এবং ইন্টারনাল বিষয়গুলো কাজ করান শিক্ষকদের দিয়ে। আমরা যদি বলি যে ভোটার আইডি কার্ড থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত আপনি এবং পরীক্ষার খাতা দেখা থেকে শুরু করে পরীক্ষা নেওয়া পর্যন্ত এই সবটাই কিন্তু করেন শিক্ষকরা। আর এই শিক্ষকরা এই গোপনীয় কাজটি করেন যারা। আর সাংবাদিক হচ্ছে এমন একটা পেশা যেটি তিনি প্রকাশ করেন গোপনকে, অর্থাৎ সরকারের খেয়ে আপনি সরকারের গোপন প্রকাশ যদি নাই করবেন, আপনি সাংবাদিকতা আসবেন কেন? আপনি শিক্ষক, আপনাকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সব কিন্তু শিক্ষক। তো একজন শিক্ষক সরকারের বেতন নিচ্ছেন, এইটার চেয়ে সবচেয়ে বেশি হচ্ছে তার নীতি নৈতিকতার এবং সরকারের যে আদর্শিক যে জায়গাটা। একজন শিক্ষক, আমি প্রতিবারই দেখি যে অনেক শিক্ষক এসে উপজেলা থেকে, আমি জেলায় যেহেতু কাজ করি, ইমরুল ভাই এবার তো আমি আইডি কার্ডটা পাই নাই, কেন্দ্রে যাওয়ার আমার একটু লইয়া দেন। জিজ্ঞেস করলাম কেন পান নাই? বলে আমি শিক্ষক। তাই আমি বললাম যে আপনি আগে উপজেলা থেকে নিয়ে আসেন যে আপনি কোনো পরীক্ষা কেন্দ্রে ডিউটি করবেন না কিংবা নির্বাচনী কেন্দ্রে ডিউটি করবেন, তখন আমি ডিসির কাছে বলে আপনি এটা নিয়ে দিচ্ছি। তার মানে কি, তার উপজেলা প্রশাসনও তাকে কিন্তু এই প্রজ্ঞাপনের আগেই কিন্তু তারা বলে দিচ্ছে যে আপনি যেহেতু শিক্ষক, আপনাকে ভোটার আইডি কার্ড আপনার নির্বাচনী ভিজিটিং দেওয়া যাবে না, কারণ আপনি কোথাও না কোথাও কোনো কেন্দ্রে ডিউটি করবেন। তাইলে দেখা গেল কি, আপনি সরকারের নির্বাচন কেন্দ্রে ডিউটি করছেন, আপনি যখন সাংবাদিক, ওই দিন তো আপনার সংবাদ প্রকাশটাও তো আপনার ডিউটি। আমি মনে করি কি ফুল টাইম সাংবাদিকতা। আর যেটি একটু আগে আমার খলিল ভাই বলছিলেন যে লেখালেখি, আরে কবি জসীমউদ্দিন তো বাংলাদেশের পল্লী কবি, তিনি সরকারি চাকরি করতেন, তার তো লেখা আছে, তিনি তো সাংবাদিকতা করতেন না। আর সাংবাদিকতার তো বিভিন্ন ধারা আছে, আপনি শুধু সম্পাদকীয় লেখা কিংবা সাংবাদিকতার উন্মুক্ত পাতায় লেখা, বিভিন্ন কলাম লেখা, এটার ক্ষেত্রে সরকারের সাথে সাংঘর্ষিক নয় এমন লেখা তো আপনি লিখতেই পারেন। আমার মনে হয় না প্রজ্ঞাপন দিয়ে আপনাকে এটা বন্ধ করেছে সরকার, বরং এইটাই একদম। হচ্ছে, যদি সরকারি চাকরিজীবীর যদি এমন হতো, তাহলে পাবলিক প্রসিকিউটর সে টাকার বিনিময়ে সে তার নিজস্ব মক্কেলের যখনই হতো যে শুধু অর্থের বিষয়টা, তাহলে প্রাইমারি শিক্ষক হোমিওপ্যাথিক দোকান দিতে পারতেন না। যদি বিষয়টা এমনই হতো যে টাকার বিষয়, তাহলে একজন এমবিবিএস ডাক্তার সরকারি চাকরি করার পরে তিনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারতেন না। বিষয় যদি আর্থিক বিষয় হতো, কোনো সরকারি শিক্ষক প্রাইভেট পড়াতে পারতেন না, কোনো কোচিং সেন্টারে শিক্ষকতা করতে পারতেন না। ব্যাপারটা হচ্ছে নৈতিকতার, ব্যাপারটা হচ্ছে আদর্শের, ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্টের সিকিউরিটির একটা ব্যাপার। সেই কারণে হয়তো প্রাইমারি শিক্ষকদের বেশি ইন্ডিকেট করেছে, এবং শিক্ষকরাই যেহেতু এই পেশায় বেশি ঝুঁকছেন এবং শিক্ষকরাই যেহেতু সরকারের বিভিন্ন রোল প্লে করেন একবারে মাঠ পর্যায়ে, সুতরাং সেই লোকটা সাংবাদিক হলে থাকতে পারে না, সমস্যা হয়েই যায়। আমরা এটা দেখি। এবং আমি যে বলছিলাম যে বাঙ্গুরা বাজার প্রেস ক্লাবে আমি কিছু সদস্য নিয়েছিলাম যারা শিক্ষকতা করেন, খুবই ভালো মানুষ, সৎ, ভালো লিখতে পারেন, কিন্তু আজকে 5 বছর পরে গিয়ে দেখলাম যে একেবারেই ইনএক্টিভ, শূন্যের। তারা স্কুল করার পরে প্রাইভেট পরে এত ব্যস্ত হয়ে যায়, তারা বিকালবেলা হয়তো আমি একটা নিউজ দিতে তার পত্রিকায় পাঠাতে পারবেন, পরদিন ছাপায় দেখাইতে পারবেন। এটার নাম তো ভাই সাংবাদিকতা না। সাংবাদিকতা গৌরঙ্গত লেখলো, আর আমি হাই স্কুলে সারাদিন চাকরি করলাম, বিকালবেলা পাঠিয়ে দিলাম, এটা তো না সাংবাদিকতা। মানে কিছু একটা গবেষণা, আপনি অনুসন্ধান থাকতে হবে, অনুসন্ধান করতে হবে। গভর্নমেন্ট সাংবাদিকতা টাকা আপনি নিবেন, আর আপনি সংবাদ ইউনোর বিরুদ্ধে অনুসন্ধান করে নিউজ করবেন, এটা কি হয়? সুতরাং এই জায়গাটা থেকে আপনি ভাবতে হবে যে শুধু শিক্ষকদের জন্য নয়, শুধু আর্থিক বিষয়ে ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে নীতি নৈতিকতার, সরকারের এই গোপনীয়তার বিষয়। এইটি আপাতত আমার অবজারভেশনটা এরকম।
চমৎকার, চমৎকার, খুবই চমৎকার। ভীষণ দারুণ ভাবে আলোচনাটা জমে উঠেছে। আমার মনে হয় আমরা সেকেন্ড রাউন্ডে আলোচনাটাকে যদি 2 মিনিট করে একটু একটু শুনতে চাই, তাহলে আরো কিছু নিশ্চয়ই অব্যক্ত কথাগুলো আমরা এই আলোচকদের কাছে শুনতে পাবো। এর মধ্যে বেশ কয়েকবার আমাদের কালের কণ্ঠের যিনি বার্তা প্রধান গাউস রহমান পিয়াস ভাই, তিনি 2-3 বার দেখলাম ঢুকলেন আবার বের হয়ে যাচ্ছেন। সম্ভবত অন দা ওয়ে তিনি বাড়ি ফিরছেন, যেহেতু তিনি গভীর রাত পর্যন্ত কাজ করেন অফিসে। আমরা আশা করবো যে গাউস রহমান পিয়াস ভাইকে আমরা শেষের দিকে হলো পাবো এবং তার একটা কনক্লুশন বক্তব্য আমরা শোনার চেষ্টা করব। পিয়াস ভাইয়ের সঙ্গে আমি যোগাযোগ করবার চেষ্টাও করছি, তিনি ফোন ধরছেন না। যাই হোক, আমরা একটু আবার একটু আসতে চাই আমাদের প্রথম বক্তা ফরহাদ আহমেদ, কনসালটেন্ট, সাবেক প্রজেক্ট ডিরেক্টর, আমেরিকান সেন্টার ফর লেবার সলিডারিটি। তিনি ঢাকায় চাকরি করতেন আমি জানি, কিন্তু তিনি বলছেন যে এই মুহূর্তে তিনি সিলেটের মৌলভীবাজার জেলা থেকে সংযুক্ত রয়েছেন। ফরহাদ ভাই, আমি সেকেন্ড রাউন্ডে আপনার কাছে একটি নতুন বিষয় অবতারণা করতে চাই। এই বিষয়টিকে রেখেই প্রসঙ্গের ভিতরে থেকেই যে প্রজ্ঞাপনটি আমাদের সরকার বাহাদুর গত 7 ডিসেম্বর মানে পরশুদিন জারি করেছেন, যে এমপিওভুক্ত কোন শিক্ষক সাংবাদিকতা, ওকালতি কিংবা কোনো বেসরকারি সংস্থা অর্থাৎ এনজিওর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার 28 বছরের সাংবাদিকতা তো একটা মহান পেশা। এর সঙ্গে ছোটবেলা থেকে আমরা দেখেছি, একদম যখন প্রাইমারি লেভেলে পড়াশোনা করতাম তখনও দেখতাম সাংবাদিকতায় আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পূজনীয় শিক্ষকরাই আসতেন, কারণ শিক্ষকরাই সাংবাদিকতা পেশার মান মর্যাদাটাকে আজকে এই পর্যায়ে কিন্তু নিয়ে এসছেন। কিন্তু যতই দিন যাচ্ছে শিক্ষকরা অনেকটা পিছিয়ে পড়ছেন এবং অন্যান্য যেটি আলোচকরা অনেকেই বলেছেন নন মেট্রিক কিংবা প্রাইমারি পাস করেননি এরকম ব্যক্তিরা কিন্তু এখন সাংবাদিকতায় যুক্ত হয়ে, যেটি প্রথম আলোর বন্ধু আজার বলছিলেন যে সাংবাদিকতা 12টা বাজিয়ে দিয়েছেন, এবং তিনি নিজেও কিন্তু প্রথম আলোর মতো একটি কাগজে চাকরি করেও কিন্তু তিনি কোথাও সাংবাদিক বলতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো সেই জায়গায় শিক্ষকদেরকে যদি আইনি কাঠামোর মধ্যে, আমি যেভাবেই বলি না কেন যে শুধু আর্থিক সুযোগ সুবিধা নেওয়া যাবে না, সাংবাদিকতা করতে পারবে, এটি কৌশল করে যদিও আমি বলছি কিংবা আমরা বলছি, মূল বিষয়টি কিন্তু আমরা সবাই এখানে বুঝতে পারছি যে যারা অ্যাকচুয়ালি যারা ঢাকায় ভালো ভালো সাংবাদিকতা করছেন মূল হাউসগুলোতে, নিশ্চয়ই আপনারা যেখানে প্রত্যেকেই খুব ভালো ভালো পত্রিকায় কাজ করছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানে প্রথম যে 96 আওয়ামী লীগ এসেছিল, আজকের কাগজ নামে একটি পত্রিকা ছিল, সেখানে নামটি ভুলে গেছি কি, ডাক নামটা তাজ, তিনি ক্রাইম রিপোর্টিং এর বাংলাদেশের 2-1 জনের একজন ছিলেন। তিনি কিন্তু তখনকার স্বরাষ্ট্র মন্ত্রী নাসিমের স্ত্রী বিভিন্ন জায়গা থেকে যে ঘুষ দুর্নীতি গিফট নিতেন বিভিন্ন অফিস আদালত দোকান ব্যবসা প্রতিষ্ঠান, সেই বিষয়গুলো একদম সুচারুরূপে তুলে ধরেছিলেন, এবং তখনই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম তাকে চাকরুচ্যুত করেন এবং গ্রেপ্তারও করেছিলেন। তো বিষয়টা আসলে কোন দিকে গড়াচ্ছে আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে যারা, আমরা তো ভাই নবাব সিরাজদৌল্লার দুটো চরিত্র থাকে, আমি প্রায় একটি কথা বলি, একটি হচ্ছে নবাব আর একটি হচ্ছে গোলাম হোসেন। আমরা যারা ঢাকার বাইরে কাজ করি আমরা গোলাম হোসেনের অভিনয় করি, পাঠটুকু এর বেশি যেতে পারি না, কিন্তু ঢাকায় যারা কাজ করেন তারা তো নবাব সিরাজউদ্দৌলা। সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আর্থিক সুযোগ সুবিধা নিয়ে কিন্তু, যেটা এখন ইমরুল বলছিলেন যে আপনি ইউনোর অধীনে চাকরি করবেন, অর্থাৎ তার স্বাক্ষরে আপনি শিক্ষকতার আর্থিক বেনিফিশিয়ারি হবেন, আবার তার বিরুদ্ধে আপনি লিখবেন, এটা আসলে নৈতিকতা ভিতরে পড়ে কিনা সেটি হয়তো সরকার ভেবেচিন্তে দেখছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ঢাকায় যারা নবাব সিরাজউদ্দৌলার অভিনয় করেন, মূল জায়গায় কাজ করেন, তাদের হাতগুলো বন্ধ করবার জন্য, কারণ তারা তো, আমরা না হয়তো বা সেভাবে টাকা পয়সা পাই না, আর্থিক সুযোগ সুবিধা পাই না, আপনি তো প্রজ্ঞাপন জারি করেছেন যে আর্থিক সুযোগ সুবিধা নেওয়া যাবে না, কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে লিখলে কতটা লিখতে পারবো, কিন্তু ঢাকার সেই কলমগুলি বন্ধ করার জন্যই হয়তোবা সরকারের এই ধরনের একটি কৌশল হতে পারে। যদিও এটি অনেক আগেই প্রজ্ঞাপন ছিল, কিন্তু এবারে প্রজ্ঞাপনটি একটু আটঘাট বেঁধেই সরকার নেমেছে। ফরহাদ ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, আপনি সাংবাদিক শিক্ষকের বন্ধ করে দিতে চাচ্ছেন, শিক্ষকরা যে সরাসরি রাজনীতি করেন, রাজনৈতিক লেজুর ভিত্তি করেন, দলখানা রাজনীতি করেন, সেগুলো বন্ধ করতে পারেন না? দাদা আমি আপনার
আমি আসি। আমি জাস্ট যে আলোচনাটা আমরা করলাম, আমি কিন্তু চেষ্টা করেছি যে আইনের ভাষা যেটা সরকার বা আইনের ভাষাগুলো যেমন হয় তার ভিত্তিতেই থাকতে। বিশেষ করে একটা কথা আসছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু খোলামেলা আলোচনা করেন, মতামত দেন, লিখেন, সবকিছুই করতেছেন। বিশ্ববিদ্যালয় কিন্তু তার একটা নির্দিষ্ট আইনে, একটা নির্দিষ্ট অর্ডিন্যান্সে চলে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের আওতায় চলে এবং তাদের নিজস্ব আইন আছে। যখনই আপনি নিজেকে, এখানে আমরা বারবার শিক্ষক বলতেছি, কিন্তু এখানে কিন্তু স্পেসিফিক টার্ম আছে আইনে। এখানে কিন্তু এমপিও শিক্ষক, জেনারেল শিক্ষক আর এমপিও শিক্ষক কিন্তু এক হবে না। আমি ইমরুল ভাইয়ের সাথে কিন্তু একমত। উনি যেই জায়গাতে কথাটা বলছেন ওইটাই টু দা পয়েন্ট। আপনি আইনের ভাষাতে মহান পেশা এগুলো বলার কিন্তু সুযোগ নেই। পেশা ইজ পেশা। শিক্ষকতা একটি পেশা, সরকার বেতন দিচ্ছেন, সেটি একটি পেশা। ওইখানে আপনি মহান পেশা বলতে কোনো শব্দ আপনি যোগ করতে পারবেন না, ওইটা একটা পেশা। কেন পেশা? আপনি সরকার থেকে প্রতি মাসে কিন্তু বেতন নিচ্ছেন, আপনি ভাতা নিচ্ছেন, আপনি পেনশন নিচ্ছেন। সরকারের অন্যান্য অর্গানগুলো যেভাবে চলে আপনি সেইভাবে চলতেছেন, আপনাকে কিছু সার্ভিস রুল ফলো করতেই হবে। প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু নিজস্ব সার্ভিস রুল আছে। তো আপনি কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যেতে পারবেন না। বাংলাদেশের সেনাবাহিনীতে যারা জব করে উনি কিন্তু চাইলেই সফিস্টিকেটেড কোনো আর্থিক লেনদেন করতে পারবে না। বৈদেশিক দূতাবাসে সে ভিজিট করতে পারবে না সরকারের অনুমতি ছাড়া, কারণ সরকারের এখানে সিকিউরিটি ইস্যু আছে। ইমরুল ভাই যে কথাটা বললেন সেটাই, আপনি এজ এ প্রজাতন্ত্র কর্মচারী হিসেবে আপনাকে কিন্তু সরকারের বিভিন্ন টাইমে টাইমে আপনাকে ডিউটি করতে হবে, আপনাকে নির্বাচনী ডিউটিতে যেতে হবে, ঠিক আছে? আপনি বেতন নিচ্ছেন, ভাতা নিচ্ছেন, সেই জায়গায় আপনি কনফ্লিক্ট তৈরি করে, মানে আপনার প্রফেশনের বাইরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে সেই জায়গাটাতে কিন্তু আপনি করতে পারবেন না। এটা হচ্ছে জেনারেল ভ্যালু যে কোনো প্রফেশনের ক্ষেত্রে আর কি। এখন প্রশ্ন হচ্ছে আপনি সৃষ্টিশীল কাজে থাকতে পারবেন কিনা, যেটা ইমরুল ভাই বললেন, আমাদের কিশোরগঞ্জ থেকে ভাই বললেন, একজন কবিতা লিখে, একজন উপন্যাস লিখে, একজন গান লিখে উনি হয়তো রয়্যালিটি নিবেন, সেটা উনার যদি সেই ক্ষমতা থাকে। তো আমার মনে হয় যে এই জায়গায় আসলে সরকার বাধা দিতে পারবে না, কারণ মানুষের সৃষ্টিশীল কাজ আটকানো তো কোনো সরকারের কাজ না, বা কোনো আইনের কাজও না। পৃথিবীতে কোনো আইনই হয়নি যে মানুষের সৃষ্টিশীল কাজ আটকিয়ে দিবে, সেটা আলাদা। আইনের নির্দিষ্ট সুনির্দিষ্ট ভাষা আছে, কিন্তু শিক্ষককে কিন্তু ওইখানে এমপি শিক্ষকদেরকে মহান পেশা কিন্তু বলা হয়নি, ওইটা একটা পেশা। আর আরো সরকারি যে পেশাগুলো আছে, পৃথিবীতে স্বীকৃত যত পেশা আছে তার মতো একটা পেশা হচ্ছে আপনার এই শিক্ষকতা, সাংবাদিকতা, চিকিৎসা, একটা পেশা। যে যেই পেশাকে যেভাবে মহিমান্বিত করতে পারে, এটা ওনাদের যেই পেশায় যে থাকবে এটা হচ্ছে তাদের ব্যাপার। কিন্তু সারা পৃথিবীতে আপনার টার্মিনোলজি, এটা একটা পেশা। তো পেশা হিসেবে সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে। সরকার যেহেতু তাদেরকে বেতন দিচ্ছে এবং ওনারা ট্রেজারি থেকে বেতন পাচ্ছেন, তাইলে অবশ্যই তো সরকারি রুলস ওনারা মানতে হবে। উনি সৃষ্টিশীল কাজ করে উনি যদি টাকা রয়্যালিটি নিতে পারেন উনি নিবেন, এখানে তো কোনো বাধা নেই। একটা যুক্তি। 2 নম্বর যুক্তি হচ্ছে একটা সাংবাদিকতা একটা ফুল টাইম পেশা। ওই যে আবার বলতেছি, সেটা কিন্তু পেশা। ফুল টাইম পেশাতে আপনি ফুল কনসেন্ট্রেশন দিতে হবে আপনার সাংবাদিকতা। আপনি পার্ট টাইম সাংবাদিকতা করবেন, ফুল টাইম সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী থাকবেন, এটাই কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে কোনো প্রফেশনের ক্ষেত্রে এটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি একটা প্রফেশনে থেকে, আমি যখন ইউএস এমবেসির অধীনে চাকরি করতাম, ইউএস এইডের ফান্ডে চাকরি করতাম, স্বাভাবিক আমি কিন্তু ওনাদেরকে কনসেন্ট ফর্মই দিতাম আমি লাভজনক অন্য কোথাও থেকে কোনো ধরনের বেতন নিব না। এটাই এটাই ছিল, মানে এই ধরনের একটা ক্লোজ দিয়েই কিন্তু আমাদের তার জবে কন্ট্রাক্টে যেতে হতো। আপনি প্রথম আলো বা কালের কন্ট্রাক্টে যদি আপনি জব করেন, ইন দ্য মিন টাইম সামহাও আপনি কিন্তু অন্য একটা পত্রিকা হাউসে মানে আনইনটেনশনাল জব কিন্তু আপনি করতে পারবেন না। এটা আপনার সার্ভিস রুলেই কিন্তু বাধা দিবে, যদি আপনার অফিস মিডিয়া হাউস এই বিষয়টা না জানে। এইটা হচ্ছে মানে যুক্তি, ইমরান ভাইয়ের সাথে আমি একমত, যেটাই হচ্ছে পয়েন্ট। এখন বিস্তারিত সেই জায়গায় আসলে আইনের ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে। আর আপনি যেটা বললেন যে শিক্ষকরা তো রাজনীতি করে, আসলে এমপিও যে পোস্ট গুলো, এই টোটাল পোস্ট গুলোর যদি আপনি ইভলিউশনটা দেখেন যে আসলে কিভাবে হলো, 1983 1982 দিকে যখন এমপিও শুরু হয়, তারপরে কিন্তু এটার মেসিভ আকার ধারণ করে 2008 সালের পরে। বিশেষ করে একজন ব্যক্তি যিনি সাবেক আমলা ছিলেন, বিশেষ এনআই খান, নজরুল ইসলাম খান, উনি যখন আপনার এই প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হলেন, এই লোক এক ফর্মুলা নিয়ে আসলেন, সরকারকে সামহাও বুঝালেন যে এখানে সবকিছু আছে, কনস্ট্রাকশন আছে, ম্যান পাওয়ার আছে, শুধু সরকারি ঘোষণা করে দিলেই কিন্তু হয়ে গেল। এবং আপনি যদি সেই এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রিন্সিপাল মানে অধ্যক্ষ যারা আছেন বা হেড টিচার বা ভাইস প্রিন্সিপাল যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, প্রত্যেকটা কিন্তু পলিটিক্যাল পোস্ট। আপনি বাংলাদেশে 500 উপজেলাতে যদি সার্ভে করেন, প্রত্যেকে পাবেন কোনো না কোনো পলিটিক্যাল দলের হয় উপজেলা সভাপতি অথবা উপজেলা সাধারণ সম্পাদক
এবং এই কানাই খান এমন একটা পিকুলিয়ার এডুকেশনাল সিস্টেম তখন গ্রো করেছিলেন। উনি ওই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে একটা মিনিমাম টাকা জেনারেট করে এইটা দিয়ে উনি ওই এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আস্তে 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 সরকারের এই ট্রেজারিতে নিয়ে আসেন। এবং পরবর্তীতে দেখা যায় যে এই লোকের ভাগ্যটা কি হয় দেখেন, উনি উনি 2018 সালের দিকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স এবং লিজিং এর চেয়ারম্যান হয়ে যান। 2021-22 যেই সরকারের বদৌলতে উনি এনআইকান হয়ে এই শিক্ষকদের কাছ থেকে শত শত কোটি টাকা নিয়ে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স করেন। 2022 এবং 23 সালে সেই আওয়ামী লীগ সরকারই তার উপর নিষেধাজ্ঞা জারি করে যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না, এবং ইন্টারন্যাশনাল লিজিং এবং ফাইন্যান্সের পুরো টাকাটাই তিনি তছরূপ করেন। তাইলে এই ইভ্যালুয়েশনটা যদি আপনি না বুঝেন বা না জানা থাকে কারো, আপনি কিন্তু টোটাল সিনারিওটাকে ফাইন্ড আউট করতে পারবেন না। এখন এই যে দুর্বৃত্তায়নের মাধ্যমে যারা এমপিও শিক্ষক হইলো, নীতিমালা, নীতি নৈতিকতা কোনো ধরনের স্ক্রুটিনি বাদ দিয়ে যাদেরকে করা হইলো, তাদেরকে সরকার, এই বিশাল অর্গানটাকে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে যদি কোনো ধরনের বিধিনিষেধ আরোপ না করে? শুধু আবেগ দিয়ে তো একটা সরকারি সংস্থা চলতে পারে না, এটা তো একটা গভর্নমেন্টের অর্গান। উনি তো গভর্নমেন্টের বেতন নিচ্ছেন। ওনাকে যদি প্রফেশন হিসেবে দুইটা থেকে আইদার যে কোনো একটা বেছে নিতে হয়, এমপিও একজন শিক্ষক কি সাংবাদিকতা বেছে নিবেন? আমার প্রশ্ন, নিবেন? তাইলে কিভাবে? তাইলে এটাই তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সংজ্ঞাটাই তো এটা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমার মনে হয় সময় খুব দ্রুত চলে যাচ্ছে এবং এত অসাধারণ একটি আলোচনা হচ্ছে আজকে। আমার আলোচনাটাকে আমি জানি না কতটা সময় আমি বাড়াতে পারবো, তবে আরো 4 জন আলোচক আছে। আমি অনুরোধ করে বলবো যে 2 মিনিটের মধ্যে পরবর্তী আলোচকরা আপনাদের সেকেন্ড রাউন্ডের বক্তব্যটা শেষ করবেন। আসতে চাই একটু কিশোরগঞ্জে। নাইম, যে প্রশ্নটি করেছিলাম প্রশ্নটির সরাসরি উত্তর পাইনি, যে শিক্ষকদেরকে সাংবাদিকতা বন্ধ করবার জন্য প্রজ্ঞাপন জারির যে কৌশলটি নেওয়া হয়েছে, বাট রাজনীতি বন্ধ করবার জন্য কিন্তু সরকার সেই দিকে যায় না, কোনো সরকারই না। নাইম। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসলে আমার এতক্ষণ ভাই যে আলোচনা করেছিলেন অত্যন্ত বিশ্লেষণামূলক, এবং তিনি একবারে আকাশের যত তারা আইনের তত ধারা সেটি হাতে ধরে ধরে দেখিয়ে দিয়েছিলেন। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, আসলে এত আইন সিদ্ধ যে আমরা এই দেশ মানতো, তাহলে আমার মনে হয় যে এই দেশে দুর্নীতি আর অনিয়ম থাকতো না, এগুলি কিতাবের কথা। আরেকটি বিষয় হচ্ছে যে আসলে আমি আগে একটা কথা বলেছিলাম যে আকাশের যত তারা পুলিশের তত ধারা। অতএব আমরা দেখেছি অনেক পুলিশ হেলমেট ছাড়া গিয়ে অন্যের হেলমেট খুঁজে তাকে মামলা দেয়। অতএব আপনি যদি আইন দিয়ে সব বিশ্লেষণ করেন, তাহলে আমাদের এই 5 জন আলোচকের মুখ বন্ধ করে দেওয়া সম্ভব। এটা সব ক্ষেত্রেই সম্ভব। কিন্তু আপনি যদি এই বিষয়টাকে সরকার যে একটু আহ সহানুভূতিশীল দৃষ্টিতে দেখে, কারণ আমাদের দেশের অবস্থা বিবেচনা করে, আমাদের দেশে মানে এক হচ্ছে শিক্ষিতের হার কম, অনেক মফস্বল এলাকায় অনেক মানে ভালো লেখক, ভালো মেধাবী মানুষ অনেক ক্ষেত্রেই কম, এবং এই পেশাটাতে যারা আছেন শিক্ষিত মানুষ, এটা আমাদের সাধুবাদ পাওয়ার যোগ্য। আর যেটা বলেছেন যে সাংবাদিকতার দায়িত্ব হচ্ছে 24 ঘন্টা, আমরা দেখেছি আমাদের অনেক আত্মীয় স্বজনও মারা যায়, এদিন তো আমরা সাংবাদিকতা করতে পারি না। প্রকৃতির দুর্যোগ আছে, সেদিনও আমরা করতে পারি না। তো আমার মানে সারাটি বছরে সব দিন ভালো যাবে বিষয়টা এমন না। হয়তো কিছু জিনিস একদিন নির্বাচনের দায়িত্ব পড়ে বা সরকারি কাজ পড়ে, সেই দিন তিনি তার মূল পেশাগত কাজের জন্য করতে পারেন না। কিন্তু আমার মূল প্রশ্নটা হচ্ছে, কোন শিক্ষক যদি মনে করেন যে আমি বেতন ভাতা নিচ্ছি না, আমি কোনো লাভজনক কাজে নাই, আমার চাকরির বিধিমালার মধ্যে কোনো বেতন নাই, সেই ক্ষেত্রে তাকে সরকার কিভাবে তার হাতে বান্ডা বেরি পড়াবে? কেন? এটা কি মানবাধিকার হরণ হবে কিনা? আমি যদি শিক্ষক, ভাই ওই আইনে বলাই হয়েছে আপনি লাভজনক প্রমাণিত হইলে আপনাকে সরকার বাধা দিবে। প্রমাণ হবে না, পরিষ্কার একটু সমস্যা আছে আমাদের বুঝতে আর কি, ওটা কিন্তু পরিষ্কার হ্যাঁ, বলা বুঝতে। আছে। আচ্ছা, পরিষ্কার বলা আছে যে লাভজনক পদে থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে বিধিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যদি কোনো লাভজনক পদে না থাকে এবং পত্রিকাগুলি নিয়োগ দেয় যে তার কোনো বেতন নাই, কিছু নাই, আমি নিজের খেয়ে আমি রাষ্ট্রের উপকার করব, সেই ক্ষেত্রে রাষ্ট্র তাকে কি সম্মান দিবে কিনা, এই প্রশ্নটাও আমার আছে। আপনি একদিকে বাধা দিবেন, আর একদিকে সে যদি প্রমাণ করতে পারে যে আসলে যে না আমি কোনো বেতন নিচ্ছি না, সেক্ষেত্রে তাকে বাধা দিবেন কিনা, এটাও একটি প্রশ্ন থাকে। যে আমি শিক্ষক কিন্তু আমি কোনো বেতন নিব না এবং আমি নিচ্ছিও না, প্রমাণও আমার কাছে আছে, সেই ক্ষেত্রে কি রাষ্ট্র তাকে কোনোভাবে মানে হাতে এই জিনজির লাগাতে পারবে কিনা, এটি একটি প্রশ্ন। এই ক্ষেত্রে নাই, ধরো কালের কণ্ঠের সারা বাংলাদেশের
দু চারজন সাংবাদিকের মধ্যে সাইদুর রহমান নাইম হচ্ছে ব্রিলিয়ান্ট একজন জার্নালিস্ট, অত্যন্ত উঁচু মাপের, এবং সরকারের যত নথি, যত গোপন নথি সবকিছু সবচেয়ে ভালো কাভারেজ করতে পারে একজন রিপোর্টার, সেটা হচ্ছে নাইম। নাইমের দিকে হয়তো দৃষ্টি পড়বে এই আইনে যে নাইম তো ওখান থেকে বেতন ভাতা নিচ্ছে। এখন তোমার যদি কালের কণ্ঠের কর্তৃপক্ষের সঙ্গে একটা গোপন চুক্তি হয় যে ভাই ওরাও তোমাকে ছাড়বে না, তুমি যদি বলো যে আমি যে বেতন দিচ্ছি আপনি কিন্তু সেটা মানে প্রকাশ করা দরকার না, তো গোপনে তুমি শিক্ষক হিসেবে যেটুকু পাচ্ছ তার অন্তত দ্বিগুণ হয়তো সেখান থেকে পাচ্ছ। তুমি যদি ইচ্ছা করো সেখানে তো তুমি ওই অনৈতিকতাটা নিতে পারো। এখন সরকার কিভাবে তোমাকে চেক দিবে, এটা আসলে এটা নির্ভর হচ্ছে করে পুরো নিজের নৈতিকতার সেটা- উপরে। এটার আমি উত্তর দিচ্ছি। এটা হচ্ছে, এক হচ্ছে নিজের নৈতিকতা, আর একটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র দুজি মাটির নিচ থেকে আসামি খুঁজে ধরে আনতে পারে, আর আপনি দুজি মনে করেন রাষ্ট্র জানবে না, যে রাষ্ট্রের ব্যর্থ, রাষ্ট্র আইন প্রশাসন ব্যর্থ। কারণ একজন মানুষ বেতন নিয়ে গোপন করবে, এই তথ্যটা আপনার বের করতে হবে, এটাই রাষ্ট্রের আইন শৃঙ্খলার দায়িত্ব। অতএব এখানে কোনো ধরনের লুকোচুরির সুযোগ নাই, এটা প্রকাশ্য। আর সরকারও এটা জানে কে বেতন নিচ্ছে, কে দেশের জন্য কাজ করছে, এটা কিন্তু অজানা না। এখন আপনি দুজি মনে করেন আইন দিয়ে আপনি আটকাতে পারবেন, যে কাউকে আটকাতে পারবেন, এটা কোনো ধরনের মানে বাঁচানো সম্ভব না। আর দুজি মনে করেন যে না, সে কোনো রাষ্ট্রের ক্ষতি করছে না, সে দেশের ক্ষতি করছে না, পেশার কোনো ফাঁকি দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি তাকে বাধা দিতে পারেন না। আর আমি প্রথমেই কিন্তু আরেকটি বিষয় আমি পয়েন্ট বলতে চাই, সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখি সরকারি লোকজনই টক শোতে গিয়ে গলা ফাটাই, সেখান থেকে কিন্তু সম্মানী দেওয়া হয়, এবং অনেকেই কলামও লেখেন সরকারি লোকজন, সেখানেও কিন্তু অনারিয়াম দেওয়া হয়। তো সেটি কি আপনি কি তাদেরকে বাধা দিবেন কিনা? এবং আমি যেটা বলছি যে মুক্তিযোদ্ধা, তারা হচ্ছে ফ্রিডম ফাইটার, হ্যাঁ ভালো কথা, তারা দেশের জন্য যুদ্ধ করেছে, কিন্তু আমি একজন শিক্ষক, কথা ধরে নিলাম, তা আমি বিনা বেতনে যদি দেশের জন্য কাজ করতে পারি, তা আমি রাষ্ট্রের জন্য কেন মর্যাদা আমি পাবো না? আমাকে কেন আটকানো হবে? তাদেরকে সুবিধা দেবেন, আমাকে কেন আটকাবেন? এটা না ঠিকই আছে। ও আচ্ছা, চলে গেছেন নাই। আমরা এবার একটু আবার আসতে চাই একজন শিক্ষক যিনি আহ, নবীনগর থেকে যুক্ত হয়েছেন, খলিলুর রহমান। খলিল, খলিল কি শুনতে পাচ্ছ? একটু আনমিউট। খলিল একটু আনমিউট হয়ে 2 মিনিটে শেষ করতে হবে, সর্বোচ্চ 2 মিনিট পরে স্বয়ংক্রিয়ভাবে মাইক বন্ধ হয়ে যাবে। খলিল 2 মিনিট কথা বলতে পারবে। দাদা, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমি ইমরুল ভাইয়ের একটি কথার উত্তর দিয়ে নেই। ইমরুল ভাই বলেছেন যে একজন শিক্ষক, একটা উদাহরণ দিতে গিয়ে, যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে থেকে তিনি তার বিপক্ষে লিখবেন, এটা কিভাবে হয়, বা এটা তো সাংঘর্ষিক হয়। আসলে আমি মনে করি কোনো সাংবাদিক কারো বিপক্ষে লেখে না, কারো পক্ষে লিখে না। আমরা সাংবাদিকরা তথ্য উপাত্তের ভিত্তিতে লিখতে গিয়ে কারো বিপক্ষে চলে যাই, কারো পক্ষে চলে যাই, এই জন্য পক্ষ বিপক্ষ সৃষ্টি হয়। আর আপনি শিক্ষক সাংবাদিকতা না করলেও তো একজনের অধীনে চাকরি করা মানেই না তার অন্যায়টাকে আমার প্রশ্রয় দিতে হবে। একজন আদর্শবান শিক্ষক কিন্তু তার পেশার উঠতে গিয়ে আদর্শ বা সততাকে দেখাতে গিয়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার কথা কিন্তু তিনি তার নিজস্ব প্রোফাইলে লিখে ফেলে। এটাও কিন্তু হয় বাস্তবতার দিক দিয়ে। এই জন্য আমি মনে করি এখানে সাংঘর্ষিক না। আর দ্বিতীয়ত, সরকারের তো গোড়াতেই অনেক গলদ আছে। যেমন দেখবেন আপনি বুয়েটে, কুয়েটে, চুয়েটে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছে, সরকার লক্ষ লক্ষ টাকা একজন মেধাবী স্টুডেন্টের পিছনে ব্যয় করতেছে, সে প্রশাসনের বিসিএস ক্যাডার, প্রশাসনের পরীক্ষা দিয়ে সে বিসিএস দিয়ে সে প্রশাসনের বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, এসিল্যান্ড বা টিউন হয়ে যাচ্ছে। তাহলে তার পিছনে যে প্রকৌশলী বানাতে গিয়ে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, তারা কিন্তু এক পেশা থেকে আরেক পেশায় চলে যাচ্ছে। এমনটা অনেক জায়গায় হচ্ছে, দেশের সরকারের হচ্ছে। তারপর আমি মনে করি আমাদের যে বর্তমান সময়ের যে উপদেষ্টা, আইন উপদেষ্টা আমাদের আসিফ নজরুল স্যার এবং আমাদের জাফর ইকবাল স্যার, তাদের দুজনের চমৎকার প্রথম আলোতে সম্পাদকীয় পাতায় লিখেন। তাদের এই সম্পাদকীয় পাতার লেখার জন্য কিন্তু আমরা স্টুডেন্ট লাইব্রেরি যখন নিয়মিত পড়তাম, তাদের এই সম্পাদকীয় পাতাটা পড়ার জন্য আমরা অনেকে কিন্তু পেপারটা নিয়ে কারাকারি বা ছিঁড়াছিঁড়ি লেগে যেতাম। এত চমৎকার লিখতেন। এবং জাফর ইকবাল স্যারের কিন্তু প্রথম আলোর যে সম্পাদকীয় পাতায় লিখেছেন, সবগুলোর সংকলন করে একটি বই হয়েছে, সবগুলো সম্পাদকীয় পাতায় লেখার কারণে। এজন্য আমি মনে করি শিক্ষকরা অবশ্যই সাংবাদিকতায় থাকবে। শিক্ষকদের এই লেখালেখির মাধ্যমে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকদের অবশ্যই সাংবাদিকতায় থাকতে হবে। সরকার এই বিষয়টি পুনরায় ভেবে দেখবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।
অনেক ধন্যবাদ। আমার মনে হয় গাউস রহমান পিয়াস ভাই আমাদের প্রথম আলো, দুঃখিত, কালের কণ্ঠের যিনি হেড অফ নিউজ, তাকে দেখতে পাচ্ছি কিন্তু তার ছবি দেখতে পাচ্ছি না। পিয়াস ভাই হ্যাঁ আছেন। পিয়াস ভাই আপনাকে জি স্বাগত জানাচ্ছি। যেহেতু আপনি অনেক রাত পর্যন্ত আপনি অফিসে কাজ করেন, আপনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন, সেটার জন্য পুরো প্যানেলের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। আজকের বিষয়বস্তু আপনাকে ধন্যবাদ। আমি আগে লিখে পাঠিয়েছি যে এমপিভুক্ত কোনো শিক্ষক সাংবাদিকতা, ওকালতি কিংবা কোনো এনজিও বেসরকারি সংস্থার সঙ্গে কোনোভাবে জড়িত থাকতে পারবেন না, এ নিয়ে একটি প্রজ্ঞাপন হয়েছে। সে বিষয়ে আমরা আজকে আলোচকদের কাছ থেকে মতামত নিচ্ছিলাম। আমি এই বিষয়ের উপর আমি যদি ছোট আপনি করে আপনার মতামত দিন। হ্যাঁ, আমি ছোট করে একটু মতামতই দেব। সেটা হলো যে আসলে মানে ব্যক্তি মানুষের সঙ্গে পেশাকে গুলিয়ে ফেলা যাবে না। একজন শিক্ষক, সেই সঙ্গে একজন মানুষ, একজন সাংবাদিক এবং তার সাংবাদিকতা পেশা। হ্যাঁ, কিন্তু আমার এই যে ফাঁকে ফাঁকে আপনাদের কথা শুনছিলাম, আমার কেন জানি মনে হচ্ছিল যে আপনারা আসলে মানে শিক্ষকতার চেয়ে শিক্ষককে প্রাধান্য দিচ্ছেন বা সাংবাদিকতার চেয়ে সাংবাদিককে প্রাধান্য দিচ্ছেন। তো আমি এই জায়গাটায় ব্যক্তি মানুষটার চেয়ে তার পেশাটাকে বেশি দেখতে চাই। যিনি শিক্ষক তিনি আসলে শিক্ষকতা করবেন, যিনি সাংবাদিক তিনি সাংবাদিকতা করবেন। তো এই জায়গাটায় তো আপনি ধরুন শিক্ষকতা পেশাটাকে যদি আপনি ঠিক মতো তিনি যে কাজ করতে চান তাহলে তিনি সেই কাজটাই করবেন, বা যিনি সাংবাদিক তিনি শুধু সাংবাদিকতাটাই করবেন। আমি বোধহয় আমার অবস্থানটা পরিষ্কার করতে পেরেছি। হুম কিন্তু সরকার তো সরকার এখানে বলতে চাচ্ছে যে আপনি আপনি দুটো কাজ একসঙ্গে করতে পারেন, সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু দুটো জায়গা থেকে আর্থিক বেনিফিশিয়ারি আপনি নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি কালের কিন্তু কণ্ঠের হেড কিন্তু অফ নিউজ দুটো হিসেবে কাজ আপনি দুটো কাজ আসলে দুটো কাজ একসঙ্গে করাটা আমি মনে করি এটা ঠিক না। দুটো পেশাই অনেক বড় পেশা, অনেক বড় দায়িত্ব। যিনি যিনি শিক্ষকতায় আছেন তিনি পূর্ণ সময়ের জন্যই শিক্ষক হিসেবে তিনি চিন্তা ভাবনা করবেন, এবং যিনি সাংবাদিক আছেন তিনিও তাই করবেন। এখানে তার মননটাকে, তার ভাবনা চিন্তাটাকে মানে মাঝখানে মানে দুই ভাগ করার পক্ষে আমি না। এবং আমি এই সেক্ষেত্রে জায়গাটায় সাংবাদিকতা পেশাটাকে অনেক বড় করেই দেখতে চাই, যে একজন সাংবাদিক পূর্ণ সময়ের জন্য সাংবাদিক। সেক্ষেত্রে পিয়াস ভাই, আপনি যেহেতু একটি জি উচ্চ পর্যায়ে আছেন, উচ্চ জায়গায় আছেন, কালের কণ্ঠের মতো একটি প্রভাবশালী বহু কি বলবো প্রচারিত যে পত্রিকা, জি সেইখানটার হেড অফ নিউজের গুরু দায়িত্বে থেকে সরকারের এই প্রজ্ঞাপনটিকে আপনি কিভাবে দেখছেন? মানে এটা কি ভালো হলো না মন্দ হলো, নাকি কি বলবেন? আমি এতক্ষণ আসলে সেটা তো এই জিনিসটাই তো আমার অবস্থান আমি ব্যক্ত করলাম। হুম মানে ব্যর্থতা কি যে তিনি যখন যখন শিক্ষকতা করবেন তিনি শিক্ষকতাই করবেন, তিনি যদি তিনি সাংবাদিকতা করেন শিক্ষকতাই তিনি করবেন। সাংবাদিকতাই করবেন। হুম তার মানে দাঁড়ালো যে আপনি প্রকারান্তরে সরাসরি না বললেও আমরা যারা এখানে আছি বা দর্শক যারা শুনছেন তারা সরকারের এই প্রজ্ঞাপনটার পক্ষে আপনার হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ আমি জয়যুক্ত হলো আমি এবং আমি হ্যাঁ জয়যুক্ত হলো। প্রজ্ঞাপনের পক্ষে বিপক্ষে না। আমি সাংবাদিকতা পেশার পক্ষে এবং আমি শিক্ষকতা পেশার পক্ষে। আমি পেশাটার পক্ষে, যে দুটো পেশাই যার যার তার জায়গায় উচ্চ মার্গে থাকুক, এবং যিনি এই পেশায় থাকবেন তিনি তার পূর্ণ মনন মেধা দিয়ে সেই পেশাটায় যুক্ত থাকবেন, সেই পেশাটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমার মনে হয় মানে প্রজ্ঞাপনের সহজ মাধ্যমে ভাষা। বর্তমান সরকার সেটাই আছে। জি জি পিয়াস ভাই, আমার মনে জি হয় আপনি যেটি বললেন, বর্তমান হ্যাঁ সরকার আপনার এই বক্তব্যটাকে প্রাধান্য দিয়ে, বা আপনি যেটি বলছেন আমি জানি না সরকারের সঙ্গে আপনার এর আগে কথা হয়েছে কিনা, কিংবা আপনাদের মতো এরকম ব্যক্তিদের পরামর্শে এরকম একটি প্রজ্ঞাপন জারি হয়েছে কিনা, বাট আপনি যেভাবে বলেন না কেন, আমরা কিন্তু মোটামুটি এখানে অনেক ভালো ভালো আলোচক আছেন, বিশেষ করে ফরহাদ ভাইয়ের মতো একজন অত্যন্ত উচ্চ মাপের একজন এনজিও বিশেষজ্ঞ আছেন, তিনি কিন্তু দুর্দান্ত সূচনা করেছিলেন। আপনি যে কথাটি এখন বললেন সেই কথাটি সমর্থন করি। আমরা একটু যদি ঢাকায় আবার ফিরতে চাই, পেশ ভাই আপনি থাকবেন, আপনার স্নেহ ধন্য, আসলে আপনি প্রথম ওকে আলোতে ওকে ছিলেন, আপনার হাতের তৈরি সেই আহ আজার লোক আজার, দেখি এবার ওকে গুরুর কথাটাকে কতটা শিষ্য প্রাধান্য দেয়। আজার ভাই কি বলবেন? আজার ভাই একটু, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মিউট করে দিলাম, বলেন।
আজহার ভাই একটু আনমিউট হতে হবে, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু আনমিউট। হ্যাঁ হয়েছে হয়েছে। না শুনতে পাচ্ছি না তো। হ্যালো, হ্যালো। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আমি কিন্তু সরকারের সিদ্ধান্তের প্রতি একমত ছিলাম যে সরকার এটা করতে পারেন, কারণ তিনি যেহেতু তার রাষ্ট্রীয় কোষাগারের বেতন পান শিক্ষক, তো শিক্ষককে সে তার পূর্ণ কাজে ব্যবহারের জন্য এটা করতে পারেন। অর্থাৎ শিক্ষায় তার কনসেন্ট্রেশনটাকে পরিপূর্ণ কাজে লাগানোর জন্য এই কৌশল হিসেবে এটা করতে পারে, নিতে পারে। যে যখন সাংবাদিকতা থেকে সে কোনো সম্মানী বা স্যালারি নিতে পারবে না, তখন দেখা যাবে যে আলটিমেটলি সে তার অবস্থানটাকে চেঞ্জ করবে, যে সে আর সাংবাদিকতায় ঝুঁকে যাবে না বা সময়টাকে ব্যয় করবে না। সেই সময়টা হয়তো সে শিক্ষায় বা প্রতিষ্ঠানে ব্যয় করবে, যেটা মানে সরকারের জন্য বা রাষ্ট্রের জন্য লাভবান হবে। এমন পলিসি থেকেও করতে পারেন আপনি। এতেও কিন্তু অসম্ভব কিছু বলে আমার কাছে মনে হয় না। একদম একদম। এবং সর্বশেষ এবার আমরা একটু আসতে চাই জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লায় যিনি আছেন মাছরাঙ্গা টেলিভিশনের দায়িত্ব নিয়ে। ইমরুল, শেষ বেলায় আপনি হ্যাঁ, পিয়াস মামা আসসালামু আলাইকুম। মামাকে অনেক দেরিতে পাইলাম। মামা একেবারে এক কথায় যা বলছেন এটাই সঠিক, যে আমরা বোধহয় দুজন শিক্ষক কাম সাংবাদিক পেয়েছি, তারা বোধহয় তাদের নিজ নিজ পেশাটাকে নিজের আত্মকেন্দ্রিক একটু সমালোচনা করতে যাচ্ছেন যে না এটা প্রয়োজন। আমিও মনে করি, আমি সরকারে থাকলে আমি বলতাম যে আপনি শুধু সাংবাদিকতা করবেন কিংবা শুধু শিক্ষকতা করবেন। আপনাকে তো দুটোতে সময় দেওয়ার কোনোভাবেই, সাংবাদিকতা এখন ফুল টাইম। আপনি আপনার অফিস থেকে কাঙ্ক্ষিত বেতন পান কি পান না, না পারলে আপনি যান কেন? এই পেশাটা আপনার যাওয়ার কোনো দরকার নাই। আপনি সাংবাদিকতা যাবেন কেন যদি আপনার ওই আপনার কাঙ্ক্ষিত টাকা না পান? আর কেউ বলতেছেন উপজেলা। আপনি কি সাংবাদিকতা শুধু উপজেলা কেন্দ্রিক চিন্তা করলেই হবে বা জেলা কেন্দ্রিক? সাংবাদিকতা তো সাংবাদিক, এটা উপজেলা হোক আর আগরতলা হোক কিংবা ভয়েস অফ আমেরিকাতে হোক, সাংবাদিকতা তার মানে কি তাকে অনুসন্ধিত সহিত নাক একটা থাকতে হবে, সে এখনই টিউর বিরুদ্ধে লিখতে হবে। তাহলে কি আমার ওই যে কিশোরগঞ্জের ভাই জেলার প্রাথমিক শিক্ষা অফিসার কিংবা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে তিনি লিখবেন না? মনে হয় লিখবেন না। কারণ কি উনি, আর যদি লিখেন তাহলে তো তিনি ওই যে ওই মাঝখানে যে ভাই, আমি সরি নামটা মনে রাখতে পারলাম না, নিচে যে ভাই আছেন তিনি যে বললেন যে গভর্নমেন্টের একটা রোল আছে, যে চাকরির একটা বিধান আছে, বিধিবিধান। আপনি তো বিধানও লঙ্ঘন করলেন দুই ভাবে। এখানে শুধু আপনার শুধু বেতন ভাতা বিষয়টা না, আরেক ভাই যে উপরের ভাই প্রথম আলোর ভাই বললেন যে মনে হয় শিক্ষকদেরকে ফুল টাইম নিয়োজিত করার জন্য এটাই সঠিক। এবং পাশাপাশি আমি প্রথম যে কথা বলছিলাম যে শিক্ষকরা গভর্নমেন্টের অনেক গোপনীয় নীতি নির্ধারণী কাজের সাথে জড়িত। বললাম ভোটার আইডি থেকে শুরু করে ভোট নেওয়া পর্যন্ত এবং জন্ম নিবন্ধনের কাজ থেকে পর্যন্ত অনেক অনেক ধরনের কাজে গভর্নমেন্টের কাজে ব্যবহার করা হয় এবং ভোট কেন্দ্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা পালন করা হয়। আপনি বলছেন যে একদিন ভোট কেন্দ্রে যাবেন না, মনে করেন আপনার উপজেলাতে 100 জন সাংবাদিক আছে, কিন্তু তাদেরকে তো ওই দিন কিভাবে ব্যবহার করবে ইউনূস সাহেব? ইউনূস সাহেবের তো কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দরকার। তিনি কি ডাক্তার আনবেন? এখানে তো ডাক্তার আনেন না, অ্যাডভোকেট আনেন না, শিক্ষক দিয়েই করান এটা। তো আপনি একদিন কে আত্মীয় মারা গেল সেই দিনকার এক্সকিউজ আপনি এখানে দিতে পারেন না। আপনি পেশাটাকে একেবারেই হালকাভাবে নিতে পারেন না। আপনি শিক্ষকতা করলে শিক্ষকতাই করবেন, বিকেলবেলা করেন, আপনি হোমিওপ্যাথি ডাক্তারি করেন, আপনি বিকেলবেলা প্রাইভেট করেন, টিউশনি করেন, করতেই পারেন। এটা খুব বেশি সাংঘর্ষিক না, এখানে রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না। এটা এখানে হয়তো অন্য ব্যাপার। কিন্তু আপনি যখন রাষ্ট্রের খেয়ে রাষ্ট্রের কর্মচারী দাবি করবেন, আবার রাষ্ট্রের বিরুদ্ধে লিখবেন অথবা লিখবেন না, না লিখলে আপনি পত্রিকার সাথে বেইমানি করলেন, যে ইউনুর বিরুদ্ধে কিংবা টিউ সাহেবের শিক্ষা অফিসারের বিরুদ্ধে লিখছেন না, সেখানে আপনি আপনার আপনার পেশার সাথে ইয়া করলেন না, কি বলবো, পেশার সাথে আপনি ঠিক রাখলেন না, যে আপনি সাংবাদিকতাটা ঠিকঠাক মতো করলেন না। আর যদি করেন তাইলে আপনি শিক্ষকতা করবেন, আবার টিউর বিরুদ্ধে লিখবেন, ইউনোর বিরুদ্ধে লিখবেন, তাহলে তো আপনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হইতে পারলেন না। তো এইটাই আমার কথা, যে সরকার যে সিদ্ধান্ত, আর এই প্রজ্ঞাপনটা হয়তো নতুন জারি করছে আপনি জানেন, আমি অন্তত 10 বছর আগেই জানি যে হাই স্কুলের শিক্ষক কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক কখনো সাংবাদিকতা করতে পারবে না যাদের এমপিও আছে। এটা হয়তো নতুন করে এবার সরকার নাড়া দেওয়াতে এটা আবার আলোচনায় আসছে। একদম।
এটাই সত্য কথা যে এটা দীর্ঘদিন আগে থেকে এটা আসলে ছিল, কিন্তু এটার কোনো কার্যকারিতা ছিল না। নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার এটিকে নতুন করে প্রজ্ঞাপন জারি করার পরে কিন্তু গত দুদিন ধরে এটি গণমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে, এবং এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পুরো বিষয়টির উপর কিন্তু প্রতিনিয়ত মানুষ তার নিজস্ব মতামত দিয়ে যাচ্ছে। আমরা একটু পিয়াস ভাইয়ের কাছ থেকে সর্বশেষ যদি একটু শুনে অংশটি শেষ করতে পারতাম। পিয়াস ভাইকে একটু দর্শন দেবেন? হ্যাঁ, পিয়াসদা, আপনার আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করতে চাই। যদি আপনি, যে কথাটি প্রায়ই বলা হয়, আপনিই বলেছেন, আপনারাই বলেছেন, আমরা যখন প্রথম আলোতে কাজ করতাম আমার তখন আনমিউট ধরে করে ধরে সাংবাদিকতা শিখিয়েছেন, বলেছেন সাংবাদিকতা এবং রাজনীতি একসঙ্গে চলতে পারে না। আজকে এসে বললেন যে সাংবাদিকতা এবং শিক্ষকতা একসঙ্গে চলতে পারে না, যে কোনো একটা পেশাকে বেছে নিতে হবে। যদি শেষ বেলায় আর কিছু আচ্ছা বলতে চান। আচ্ছা আচ্ছা, প্রথম আলো ওর প্র্যাকটিসটা কি? প্রথম আলোতে কি একজন সে মফস্বলের একজন কর্মী বা রিপোর্টার তিনি কি শিক্ষকতা করতে পারেন? আমার মনে হয় পারেন না। তারা দীর্ঘদিন আগে এটা অফ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। কোনো কিছু করতে পারেন না। কোনো প্রথম আলোর বাইরে ব্যবসা বাণিজ্য চাকরি কোনোটাই ওরা করতে দেয় না। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? তারা মানে তারা কিন্তু এক ধরনের একটা স্ট্যান্ডার্ড একটা ইয়ে করেছেন, মানে সেট করেছেন যে আসলে একজন গণমাধ্যম কর্মী কি মানে এই জিনিসগুলো মানতে হবে। আমরা আর বাংলাদেশের যত মিডিয়া আছে নিঃসন্দেহে এটা তো স্বীকার করতেই হবে যে অন্যদের থেকে প্রথম আলো তাদের নিজেদেরকে আলাদা করতে পেরেছে। তো সেক্ষেত্রে তার মানে কি দাঁড়ায় যে তারা যদি এটা মেনটেন করতে পারেন তো অন্য মিডিয়াগুলো কেন করবে না? আমরা ছাড় দিচ্ছি, মানে প্রথম আলো ছাড় দিচ্ছে না, কিন্তু আমরা ছাড় দিচ্ছি। তার মানে এই হচ্ছে যে সাংবাদিকতা আসলে এটা ফুল টাইম জব, তিনি শুধু সাংবাদিকতাই করবেন। আর সরকারের ক্ষেত্রে যে ইমরুল বলছিলেন বারবার করে যে সরকারের কিছু জিনিস আছে শিক্ষকদের দিয়ে করান, এটা একদম আমি পুরোপুরি একমত যে আসলেই একজন শিক্ষকের পক্ষে সাংবাদিকতা করা উচিত না, একদমই উচিত না। আরো একটি জিনিস আমি বলবো সংক্ষেপে, সেটা হলো যে যথেষ্ট অনেক যোগ্য ছেলে আছে, তরুণ ছেলেরা আছে, নতুন প্রজন্ম আছে যারা সাংবাদিকতা আসতে চান এবং তাদের সে কোয়ালিটি আছে। তো আমি সেই সুযোগটা কেন দেব না? আমি কেন একজনের পদ দখল করে রাখবো? আমার এলাকার একটা ছেলে যদি সাংবাদিকতা করার যোগ্যতা যদি থাকে ছেলে, সেই কেন করবে না? আমি কেন তারটা দখল করে রাখবো? তাকে তো স্পেস দিতে হবে। পিয়াস ভাই, একটা নাকি? প্রশ্ন তো করতে হবে, মানে আপনার সাথে এই প্রশ্নটা করাটা কতটা ধৃষ্টতাপূর্ণ হবে জানি না, তবে আপনি অভয় দিলে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনাকে প্রশ্নটা করতে চাই। সেটি হচ্ছে যে আপনি বলছেন যে প্রথম আলো তো সাংবাদিকতার বাইরে কিছু করতে দেয় না, আমাকে দেয়নি। আমি 16 বছর কাজ করেছি, আমাকে দেয়নি। একটা ছোটখাটো বিজনেস করতাম, সেই বিজনেসটা থেকে আমাকে সরিয়ে দিয়েছে প্রথম আলো। আমি আমার পুরো বিজনেসটা আমার ভাইকে লিখে দিয়েছিলাম প্রথম আলোতে চাকরি করার জন্য। তার বিনিময়ে কিন্তু প্রথম আলো আমাকে 8ম ওয়াইজ বোর্ডে পারিতোষিক শব্দটা, আমরা যখন পোস্ট অফিসের মাধ্যমে বেতন পেতাম সেটি লেখা হতো পারিতোষিক। আমি 22,000, 21,000, 23,000 টাকা 2012 সালে 13 সালে ড্র করতাম। প্রথম আলোর বাইরে অন্যরা যারা বলেন যে সাংবাদিকতা আপনি করবেন অথবা ব্যবসা করবেন অথবা শিক্ষকতা করবেন, তারা কি সেই দায়িত্বটা প্রথম আলোর মতো পালন করছে? তারা কি আর্থিকভাবে অন্য সাংবাদিকদের আমাদেরকে সেই বেনিফিশিয়ারি হতে দিচ্ছে? তাহলে আপনি কোন গলায় বলবেন যে ভাই আপনি সাংবাদিকতাটাই করেন? আপনি তো সেই আউটপুটটা দিচ্ছেন না। কিন্তু একজন সাংবাদিককে কিন্তু বস্তুনিষ্ঠ হতে হয়, তাকে কিন্তু অবজেক্টিভ থাকতে হয়, তাকে নিরপেক্ষ থাকতে হয়। হ্যাঁ, আপনি তো সেই ঘরের মধ্যে চলা না, আপনার বউ বাচ্চার কাপড় চোপড় দিতে না পারেন, সমস্যা নাই। আপনার প্যান্ট শার্ট বছরে একটাও কিনতে না পারেন, তাও সমস্যা নাই। আপনাকে বস্তুনিষ্ঠ থাকতে হবে, আপনাকে তথ্যভিত্তিক রিপোর্ট আপনাকে পাঠাতে হবে। অতএব আপনি কি দিবেন সেটার কোনো দরকার নাই, কিন্তু আমাকে সবটা আপনাকে দিতে হবে। আর এখানে আরেকটা জিনিস আমি জানি না প্রাসঙ্গিক মনে হবে কিনা, বা আপনাদের মনে হতে পারে যে মফস্বলের সাংবাদিকদের ছোট করে দেখা। দুনিয়া জোড়ায় কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হলো যে ধরেন যে স্টেশনে যিনি জব করছেন সেই স্টেশন অনুযায়ী তার অনেক কিছু বেনিফিটস নির্ধারিত হয়। ধরুন আপনি যখন ক্যাপিটাল সিটিতে থাকছেন, যখন আপনার অনেক খরচ বেশি, প্রতিষ্ঠান সেভাবে দেখবে। কিন্তু যখন আপনি ধরেন ক্যাপিটাল থেকে দূরে থাকছেন, যেখানে জীবনযাত্রা ব্যয় কম, তো সে প্রতিষ্ঠান সেখানে কিন্তু আপনাকে ফ্যাসিলিটিস কমই দিতে পারে। এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড। কিন্তু যে স্ট্যান্ডার্ডই আপনি বলেন না কেন, মানে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রথম আলো বাংলাদেশের অন্য গণমাধ্যম বা মিডিয়া হাউসগুলি
তার প্রতিনিধিদের সেটুকু সুযোগ সুবিধা দিচ্ছে কিনা? আজকে দিলে তো না, এই নিশ্চয়ই জায়গায় তো- একজন মানুষ না, এখানে যুক্ত আমরা হতেন তো না। আলোচনা থেকে সরে যাচ্ছি। আমরা তো প্রথম আলো নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি আসলে একজন শিক্ষক এবং একই সঙ্গে সাংবাদিকতা করতে পারবেন কিনা। তো এবং এটাই সেই জায়গাটায় তাদের মন্দের ভালো হিসাবে, প্রথম আলো মন্দের ভালো হিসাবে কিছু জিনিস প্র্যাকটিস আছে, সেটা আমি তুলে ধরেছি। নিশ্চয়ই তাদের মন্দ দিক আছে, কিন্তু মন্দের ভালো হলো যে তারা ওইটা প্র্যাকটিস করছে, যে সাংবাদিকতাই। তার মানে হচ্ছে আমরা সরকারের এই প্রজ্ঞাপনটাকে মেনে নিয়েই আমরা যারা শিক্ষকতা করছি, আমরা শিক্ষকতা পেশাটাকে সর্বাগ্রে আমরা প্রাধান্য দিয়ে আমরা শুধু সেটাই করব। অথবা আমরা যারা সাংবাদিকতা করছি, পাই আর না পাই, মানে অভাবে থাকি, অসুখে থাকি, অনটনে থাকি, আমরা শিক্ষকতাটা ধারে কাছেও যাব না, আমরা সাংবাদিকতাটাই করব। প্রিয় দর্শক, শেষ করতে চাই আজকে অনুষ্ঠানটি। অসাধারণ একটি আলোচনা হয়েছে। বলেছিলাম 1 ঘন্টার মধ্যে এটি শেষ করব, কিন্তু এখন 1 ঘন্টা 47 মিনিট হয়ে গেছে। বুঝতেই পারিনি এই আলোচনাটা এতটা জমজমাট, অসাধারণ একটা উচ্চ মাত্রায় এসে দাঁড়াবে। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আজকে যারা আলোচক হিসেবে যুক্ত হয়েছিলেন, জনাব ফরহাদ আহমেদ, কনসালটেন্ট, সাবেক প্রজেক্ট ডিরেক্টর, আমেরিকান সেন্টার ফর লেবার সলিডারিটি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শেষ মুহূর্তে হলো কালের কণ্ঠের হেড অফ নিউজ মাল্টিমিডিয়া, আমাদের প্রিয় শ্রদ্ধেয় গাউস রহমান পিয়াস ভাই যুক্ত আছেন। প্রথম আলোর আজহারুল হক আজহার ঢাকা থেকে যুক্ত আছেন। সাইদুর রহমান নাইম কিশোরগঞ্জ থেকে প্রথম কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সেখানকার জেলা করেসপন্ডেন্ট আছেন। জাহাঙ্গীর আলম ইমরুল মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা করেসপন্ডেন্ট, এবং সবশেষে আছেন খলিলুর রহমান, সভাপতি নবীনগর নিউ মডেল প্রেস ক্লাব, এবং তিনি একটি উচ্চ বিদ্যালয়েরও সহকারী শিক্ষক। নিশ্চয়ই দেখা হবে আরেকটা অনুষ্ঠানে খুব সহসাই, হয়তো কালকে একটা আমরা টক শোতে যাচ্ছি একজন এমপি প্রার্থীকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং এমপি ভুক্ত কোনো শিক্ষক সাংবাদিকতা কিংবা আইন পেশা কিংবা কোনো এনজিও কিংবা বেসরকারি সংস্থায় যুক্ত থাকতে পারবেন না। সরকারের প্রজ্ঞাপন নিয়ে যে আলোচনা হয়েছে, বাকিটুকু দায়িত্ব পাঠক দর্শক আপনাদের উপর ছেড়ে দিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। শুভরাত্রি।